Yes, good morning. আমাদের আজকে দুটো স্লাইড আছে, যেগুলি কোশ্চেনগুলি আছে, কিছু রিপিট আছে, কিছু নতুন কোশ্চেন আছে এবং সবগুলি অনেক অনেক প্রিন্সিপাল অফ সার্জারি কোশ্চেন আছে। এই জন্য অনেক নতুন কথা আসবে। প্রথম কোশ্চেন, সার্জিক্যালি ইম্পর্ট্যান্ট অ্যানারোবিক অর্গানিজম। এটা গতদিনও বলেছি তোমাদের অ্যানারোবিক অর্গানিজম সম্বন্ধে। সার্জিক্যাল ইম্পর্ট্যান্ট অ্যানারোবিক অর্গানিজমের দুটো গ্রুপ আছে, একটা ক্লোস্ট্রিডিয়াল, একটা নন ক্লোস্ট্রিডিয়াল। ক্লোস্ট্রিডিয়ালের মধ্যে তোমরা জানো টিটিনাস অ্যান্ড গ্যাস গ্যাংগ্রিন ডিজিজ যেসব অর্গানিজম করে সেগুলি। আর নন ক্লোস্ট্রিডিয়ালের মধ্যে হচ্ছে, আমরা জানি কোনটা আছে, সেটা কি বলে এটাকে, আচ্ছা বলছি, ব্যাকটেরিয়য়েডস, ব্যাকটেরিয়য়েডস ফ্রাজিলিস, ব্যাকটেরিয়য়েডস নন ক্লোস্ট্রিডিয়ালের মধ্যে। ব্যাকটেরিয়য়েডস এই জন্য ইম্পর্ট্যান্ট, মোস্ট অফ দ্য পোস্ট অপারেটিভ wound infection related to guard surgery is due to the bacteroids, এবং ব্যাকটেরিয়য়েডসকে বলা হয় যে ড্রাই ওয়েট অফ দ্য স্টুল, 60% অফ দ্য ড্রাই ওয়েট অফ দ্য স্টুল ইজ ব্যাকটেরিয়া, এবং এর মধ্যে মোর দ্যান 90% ইজ ব্যাকটেরিয়য়েডস। তার মানে গাটে বা ক্লোনে মেন ব্যাকটেরিয়াল লোড হচ্ছে ব্যাকটেরিয়য়েডস, অ্যানারোবিক অর্গানিজম। এই জন্য এটা ওই ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট। আর এখানে প্রথমেই যেটা বলতে হবে, ক্লোস্ট্রিডিয়াল। ক্লোস্ট্রিডিয়ালের মধ্যে আছে টিটিনাস করে কি, ক্লোস্ট্রিডিয়াম টিটানি। অর্গানিজমেরটার নাম হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম টিটানি। কোন টক্সিন দিয়ে করে এটা জিজ্ঞাসা করে পরীক্ষার সময়, সাইদুল হক সাহেব থাকলে প্রায়। টিটানোস্প্যাজমিন। আর একটা টক্সিন আছে টিটানোলাইসিন। ইট হেল্পস ইন অ্যাবজর্পশন অফ টিটিনাস টক্সয়েড বা টিটানোস্প্যাজমিন। এই টক্সিনটাকে অ্যাবজর্পশন বা ট্রান্সমিশনে হেল্প করে টিটানোলাইসিন। টিটিনাস করে টিটানোস্প্যাজমিন দিয়ে। আচ্ছা, আর একটা ইম্পর্ট্যান্ট ব্যাকটেরিয়া হচ্ছে গ্যাস গ্যাংগ্রিনের ব্যাকটেরিয়া, যেগুলি সেটা বলেছিলাম কতগুলো, 4টা ব্যাকটেরিয়া। ক্লোস্ট্রিডিয়াম পারফ্রিনজেন্স, ক্লোস্ট্রিডিয়াম ইডিমাটান্স, ক্লোস্ট্রিডিয়াম হিস্টোলাইটিকাম আর ক্লোস্ট্রিডিয়াম সেপ্টিকাম। এই 4টা ব্যাকটেরিয়া, তার মধ্যে একটাও যদি মনে রাখো, ক্লোস্ট্রিডিয়াম পারফ্রিনজেন্স, এটা যেন মনে থাকে। অ্যানারোবিক অর্গানিজম, এগুলো খুব জিজ্ঞাসা করে অ্যানারোবিক অর্গানিজম সম্বন্ধে। জেনারেল সার্জন আসলে খুব জিজ্ঞাসা করে এটা। হাউ উইল ইউ প্রিভেন্ট টিটিনাস ইন এ ল্যাসারেটেড উন্ড ফলোয়িং আরটিএ? এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, প্রবলেম হিসাবে এসছে। তোমাদের কিছু কোশ্চেন প্রবলেম হিসাবে জিজ্ঞাসা করা হবে, এবং এবার মোজাম্মেল স্যার থাকলে ফ্রিকুয়েন্টলি এই ধরনের প্রবলেম দিয়ে কোশ্চেন জিজ্ঞাসা করবে। হ্যাঁ, যে বিভিন্ন প্রবলেম দিয়ে হবে, তুমি উত্তর করো। স্যার এভাবে এটা এবার এনকারেজ করছে এভাবে করার জন্য। সুতরাং এখানে ক্লু আছে কি, ল্যাসারেটেড উন্ড অ্যান্ড টিটিনাস আরটিএ, একই কথা। সরাসরি বলা হচ্ছে এখানে ট্রমা আমাদের যাওয়া জরুরি না। হাউ উইল ইউ প্রিভেন্ট টিটিনাস, ম্যানেজমেন্ট বলে নাই, ম্যানেজমেন্ট অফ আরটিএ, ল্যাসারেটেড উন্ড ইন আরটিএ বলে নাই, সরাসরি টিটিনাসের কথা বলা হচ্ছে। তুমি টিটিনাসে চলে যাবা। টিটিনাস ম্যানেজমেন্টের জন্য কতগুলো স্টেপ আমি বলেছি। একটা হচ্ছে উন্ড ম্যানেজমেন্ট, হ্যাঁ সরি, প্রথমেই হলো ইমিউনাইজেশন, শুরুতেই ইমিউনাইজেশন শুরু হয়ে যাবে, দেন উন্ড ম্যানেজমেন্ট অ্যান্ড দেন অ্যান্টিবায়োটিক্স। ইমিউনাইজেশনের মধ্যে হচ্ছে অ্যাক্টিভ ইমিউনাইজেশন, প্যাসিভ ইমিউনাইজেশন অ্যাকর্ডিং টু দ্য হিস্ট্রিতে অ্যাক্টিভ ইমিউনাইজেশন করতে হবে। যদি তার ভ্যাকসিনেশন না থাকে তাহলে তাকে অ্যাক্টিভলি ইমিউনাইজ করতে হবে টিটেনাস টক্সয়েড দিয়ে। আর যদি উইদিন 5 ইয়ারের মধ্যে তার ল্যাসারেটেড উন্ড যেহেতু, এবং আরটিএল ল্যাসারেটেড উন্ড, এটা মেজর উন্ড, আমরা সেই হিসাবে বলবো। যদি 5 বছরের মধ্যে দেওয়া থাকে, টিকা দেওয়া থাকে, তাহলে আমরা একটা টিটেনাস টক্সয়েড দিয়ে দেব। আর যদি 5 বছরের মধ্যে না দেওয়া থাকে তাহলে আমরা দুটোই দেব। আর সিভিয়ারলি ওই একই কথা,
সিভিয়ারলি ল্যাসারেটেড উন্ড যাই হোক না কেন 5 বছরের মধ্যে যদি টিকা দেওয়া থাকে তাহলে আমরা টক্সয়েড দেবো, আর 5 বছরের বেশি হলে অ্যাক্টিভ এবং প্যাসিভ দুটোই দিব। দুটোই যখন দেব, দুটো সিরিঞ্জ দিয়ে 2 হাতে দিতে হবে। এটা যেন জিজ্ঞাসা করে কোথায় দিবা, দুটো সিরিঞ্জ দিয়ে 2 হাতে আলাদা আলাদা করে, আলাদা আলাদা। এক হাতে দিলে আলাদা আলাদা জায়গায়, এক জায়গায় দেওয়া যাবে না। ছোট ছোট জিনিস। এবার ইমিউনাইজেশন কথা আমি বারবার, তোমরা জানো, তোমরা থার্ড ইয়ার থেকে বা কিসের থেকে থার্ড ইয়ার থেকে পড়ে আসছো ইমিউনাইজেশন সম্বন্ধে, সেই অনুযায়ী বলবে। এবার উন্ড ম্যানেজমেন্ট, ল্যাসারেটেড উন্ড ম্যানেজমেন্ট, আরটিএ পরিষ্কার বলা আছে। উন্ড ম্যানেজমেন্টের মধ্যে প্রথমে হচ্ছে উন্ড টয়লেটিং, উন্ড ডিব্রাইডমেন্ট, উন্ড এক্সপোজার। তাহলে উল্টো করে বলো, উন্ডটাকে এক্সপোজ করতে হবে, উন্ডটাকে ডিব্রাইডমেন্ট করতে হবে, মানে সার্জিক্যালি ডেড অ্যান্ড ডিভাইটালাইজ টিস্যুকে রিমুভ করতে হবে, উন্ড টয়লেটিং করতে হবে। অ্যান্ড দেন উন্ড শুড বি কেয়ার্ড অ্যাজ এ ওপেন উন্ড, ক্লোজ করা যাবে না, স্টিচ দিয়ে বন্ধ করা যাবে না। তাহলে কি বললাম? উন্ড এক্সপোজার, উন্ড ডিব্রাইডমেন্ট, উন্ড টয়লেটিং অ্যান্ড উন্ড কাভারেজ। আমরা গজ দিয়ে, কটন দিয়ে ঢেকে রাখবো, ক্লোজ করব না, উন্ড কাভারেজ। এরপরে হচ্ছে বাকি থাকলো হচ্ছে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিমাইক্রোবিয়াল। এখানে অ্যান্টিবায়োটিকের কথা বলেছি। পেনিসিলিন অ্যান্ড মেট্রোনিডাজল ইজ দ্য মোস্ট সেন্সিটিভ অ্যান্টিবায়োটিক ফর মেট্রোনিডাজল। অ্যান্টিবায়োটিকই আমরা বলি, যদিও এটা কেমোথেরাপিউটিক। এটা আমরা ব্যবহার করব সেপারেটলি অর ইন কম্বিনেশন আমরা ব্যবহার করব। এটা মোস্ট সেন্সিটিভ ফর কি বলে ক্লোস্ট্রিডিয়াম টিটানির জন্যে, বা ইভেন গ্যাস গ্যাংগ্রিনের জন্য মোস্ট সেন্সিটিভ অ্যান্টিবায়োটিক। তাহলে দিস ইজ অল অ্যাবাউট ম্যানেজমেন্ট অফ ল্যাসারেটেড উন্ড বাই অন আরটিএ। আমাদের টিটিনাস ম্যানেজ কি প্রিভেন্ট টিটিনাস প্রিভেন্ট করার জন্য এই চিকিৎসা। একথা আমি আগেও বলেছি, জাস্ট আমি রিক্যাপিচুলেট করলাম। এরপরের কোশ্চেন হচ্ছে ড্রেনেজ অফ ব্রেস্ট অ্যাবসেস। খুব ইম্পর্ট্যান্ট ইস্যু এটা, ড্রেনেজ অফ ব্রেস্ট অ্যাবসেস। এটার জন্য এক্সপার্ট লাগবে না, এর অনেক কোশ্চেন আছে এখানে। ব্রেস্ট অ্যাবসেস কাদের হয়, কখন ড্রেন করবা, কিভাবে ড্রেন করবা, এই কথাগুলো, এবং অ্যাবসেসের টোটালি ম্যানেজমেন্ট আসবে। এর আগে কতগুলো কোশ্চেন আছে যে বডিতে এমন কিছু জায়গা আছে যেখানে অ্যাবসেস হলে ওই অ্যাবসেস আমরা কখন ড্রেন করি, যখন এর ফ্লাকচুয়েটিং পয়েন্ট তৈরি হয়ে যায় তখন ড্রেন করতে সুবিধা বেশি, কারণ তখন লেস টিস্যু ড্যামেজ হয়, লেস ব্লিডিং হয়। কিন্তু বডির এমন কিছু জায়গায় আছে যেখানে অ্যাবসেস হলে দেরি করা যাবে না, ইমিডিয়েটলি ড্রেন করতে হবে। এরকম কিছু জায়গা আছে বডিতে। সেই জায়গাগুলি কোথায়? 1 নম্বর হচ্ছে প্যারোটিড অ্যাবসেস। এটা বসে থাকা যাবে না, হ্যাঁ, যে আমার অ্যাবসেস পরিষ্কার হোক বা অ্যাবসেসে ফ্লাকচুয়েটিং পয়েন্ট ডেভেলপ করুক তখন করব, তা করা যাবে না। এটা সন্দেহ করলে ড্রেন করতে হবে, প্যারোটিড অ্যাবসেস। তা না হলে কমপ্লিকেশন বেশি হবে, সাফারিং বেশি হবে, ভেরি মাচ পেনফুল। প্যারোটিড অ্যাবসেস ডিপ ফাসার নিচেই থাকে। আচ্ছা, প্যারোটিড অ্যাবসেস, অ্যাক্সিলারি অ্যাবসেস, ব্রেস্ট অ্যাবসেস, হ্যাঁ, এগুলি ইনগুইনাল অ্যাবসেস। এইসব অ্যাবসেস ওই দেরি করা যাবে না, ইমিডিয়েটলি ড্রেন করতে হবে। সুতরাং ব্রেস্টে যদি তোমার কাছে মনে হয় যে অলরেডি এখানে এটা ইনফ্লামেটরি লিশন, অ্যাবসেস ডেভেলপ করছে, চিকিৎসা ইজ ড্রেনেজ, বসে থাকা যাবে না, ওষুধ দিয়ে অপেক্ষা করা যাবে না। কটা সাইটের কথা যেন মনে থাকে। ব্রেস্ট অ্যাবসেস, ব্রেস্ট অ্যাবসেস কাদের হয়? যে কারোরই হতে পারে। মোস্ট সাসেপ্টেবল গ্রুপ হচ্ছে ল্যাকটেটিং মাদার অ্যান্ড নিউনেট। এই দুটো গ্রুপের সব থেকে বেশি হয়, ল্যাকটেটিং মাদার অ্যান্ড নিউনেট। ল্যাকটেটিং মাদারদের কেন হয়? যে ল্যাকটেটিং ব্রেস্ট ইজ এ ভেরি গুড কালচার মিডিয়া ফর ব্যাকটেরিয়াল গ্রোথ আর ট্রমা বাই দ্য নার্সিং বেবি।
যেহেতু বাচ্চা নার্সিং এর সময় বা ব্রেস্ট সাকিং এর সময় সে ট্রমা করতে পারে, নিপিলে ক্র্যাকিং হতে পারে, সেজন্য এখানে ইনফেকশন ঢুকবে বেশি। আর এবং ইনফেকশনটা ব্রেস্টে যেহেতু ব্লাড জমা হয়ে থাকে ল্যাক্টিফেরাস ডাকগুলির মধ্যে, সেখানে গুড কালচার মিডিয়া ফর ব্যাকটেরিয়াল গ্রোথ। ঠিক একই ঘটনা ঘটে নিওনেটে মাদারের হরমোনের জন্য বাচ্চার ব্রেস্ট সোয়েলিং হয়, ব্রেস্টের সোয়েলিং হয়, মিল্ক ইজেকশন হয়, হ্যাঁ, যেটা নিওনেটের হয়, এবং তাদেরও ইনফেকশনের ঝুঁকি বেশি বাচ্চাদের ক্ষেত্রে এবং ল্যাকটেটিং মাদের ক্ষেত্রে। ব্রেস্টে অ্যাবসেস অন্য যে কোনো বয়সে হতে পারে, ইভেন পুরুষের হতে পারে ব্রেস্ট অ্যাবসেস, অসম্ভব কিছু না। আচ্ছা, এই দুটো কথা যেন খেয়াল থাকে। ব্রেস্ট অ্যাবসেস কিভাবে ড্রেন করবা, ড্রেন করতে চিকিৎসা কি? ব্রেস্ট অ্যাবসেসের কোনো অ্যান্টিবায়োটিকের চিকিৎসা নাই, আগে ড্রেন, ইনসিশন অ্যান্ড ড্রেনেজ, দেন যদি তুমি প্রয়োজন মনে করো অ্যান্টিবায়োটিক দিবা, না হলে দিবা না। সব অ্যাবসেসের সাথে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই। এডুকুয়েট ড্রেনেজ অফ অ্যাবসেস ইজ দ্য ট্রিটমেন্ট, এটা আমি পরে আসছি। কোনো অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই, কারণ অ্যাবসেসের চারিদিকে পাইওজেনিক মেমব্রেন থাকে। সিস্টেমিক অ্যান্টিবায়োটিক তুমি যতই দাও, ওই পাইওজেনিক মেমব্রেন পিয়ার্স করে ডেড টিস্যুর মধ্যে আসবে না। মানে অ্যাবসেস বা পাস হচ্ছে ডেড টিস্যু, এখানে কোনো অ্যান্টিবায়োটিক কনসেন্ট্রেশন আসবে না, ব্যাকটেরিয়া তো ওখানে থাকে। সুতরাং সিম্পল হচ্ছে অ্যাবসেস এনিহায়ার শুড বি ড্রেন। যদি অ্যাবসেস যে কোনো জায়গায়, আমি ব্রেস্টের কথা বলছি না, অ্যাবসেসে চলে এসেছি আমি। অ্যাবসেস ড্রেন করলে ইজ দ্য ট্রিটমেন্ট, এডুকেট ড্রেনেজ ইজ দ্য ট্রিটমেন্ট। কখন অ্যান্টিবায়োটিক দেবে তার কথা কন্ডিশন আছে, কখন আমি অ্যান্টিবায়োটিক দেবো অ্যাবসেসে। ড্রেন করার পর অ্যান্টিবায়োটিক দিতে হবে কিনা, ড্রেন করার পর অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার নেই, কিন্তু কখন অ্যান্টিবায়োটিক দেবো সে তারও কন্ডিশন আছে। যদি ওই অ্যাবসেসের চারিদিকে এভিডেন্স অফ ইনভেডিং ইনফ্লামেশন থাকে, তার মানে চারিদিকে যদি সেলুলাইটিকের এভিডেন্স থাকে, অ্যাবসেসের চারিদিকে যদি সেলুলাইটিসের এভিডেন্স থাকে, তাহলে অ্যান্টিবায়োটিক দিতে হবে। যদি তার সিস্টেমিক এভিডেন্স অফ অ্যাবসেস থাকে, তার মানে হাই ফিভার, চিল অ্যান্ড রাইগর এইগুলো থাকে, তাহলে দিতে হবে। আর যদি সে ইমিউনো কম্প্রোমাইজড হয় তাহলে দিতে হবে। এই তিনটা কন্ডিশনের ছাড়া কোনো অ্যাবসেসে অ্যান্টিবায়োটিক দেওয়া জরুরি না। আচ্ছা, সেটা আমি তো এক্সটার্নাল অ্যাবসেসের কথা বলছি, ভাইটাল অর্গান আলাদা, ইন্টারনাল অ্যাবসেস তো আমি আলাদা বলেছি, ওটা তো অ্যান্টিবায়োটিক আগে দিতে হবে। আমি বলছি এক্সটার্নাল অ্যাবসেসের কথা। অ্যাবসেস ড্রেন করার নিয়ম হচ্ছে, অ্যাবসেস ড্রেন করতে হবে কি অনুযায়ী, কি ফর্মুলা এটাকে, হিলটনস মেথডে। এবার আসবে হোয়াট ইজ হিলটনস মেথড, এটা আমি পড়িয়েছি আগে। হিলটনস মেথড অফ অ্যাবসেস ড্রেনেজ কি এখানে জানতে হবে। হিলটনস মেথড, এটা আগে বইতে ছিল, এখন অধিকাংশ বইতে নাই, কিন্তু জিজ্ঞাসা করা হবে, প্রিন্সিপালটা কাজে লাগে। হিলটনস মেথড হচ্ছে বডির কিছু ইম্পর্ট্যান্ট সাইটে, যেখানে ভাইটাল স্ট্রাকচার আছে, স্পেশালি বডি ফোল্ড কোথায়, নেকে যদি অ্যাবসেস হয়, একজিলাতে যদি অ্যাবসেস হয়, ইনগুইনাল রিজনে যদি অ্যাবসেস হয়, এখানে অনেক বডি ফোল্ড, এইসব জায়গায় এর আন্ডার অ্যাবসেসের নিচে অনেক ইম্পর্ট্যান্ট ভেসেল আর নার্ভ থাকে, এইসব জায়গায় অ্যাবসেস হয়। অথবা কোনো ইম্পর্ট্যান্ট অর্গানে, যেমন প্যারোটিড অ্যাবসেস, ব্রেস্ট অ্যাবসেস, এসব জায়গায় ড্রেন করতে গেলে, অ্যাবসেস ড্রেন করতে গেলে স্কিন অ্যান্ড সাবকিউটিনিয়াস টিস্যুতে ইনসিশন দিতে হবে। এর ডিপে যেসব টিস্যু আছে সেগুলোকে ব্লান্টলি থ্রাস্ট করতে হবে। ইনসিশন দেওয়া যাবে না, শার্প ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা যাবে না। তাহলে স্কিন অ্যান্ড সাবকিউটেনিয়াস টিস্যুকে আমরা কাটবো, তারপরে ব্লান্ট ইনস্ট্রুমেন্ট কি দেই আমরা, সাইনাস ফরসেপ অথবা স্ট্রেট মস্কিটো ফরসেপ দিয়ে থ্রাস্ট করে আমরা আদার টিস্যুকে পিয়ার্স করব। পিয়ার্স করার পর অ্যাবসেস ক্যাভিটিতে ঢুকবো, ঢুকার পর ওই সমস্ত লোকুলাইগুলো আমরা হাত দিয়ে ভেঙে দেবো, আঙ্গুল দিয়ে ভেঙে দেবো, অল লোকুলাই, যদি একাধিক লোকুলাই থাকে ভেঙে দেবো। ভেঙে দেওয়ার পর অ্যাবসেসটা ড্রেন হয়ে যাবে, তখন ওই অ্যাবসেসটাকে কালেক্ট করতে হবে, কালেক্ট করে কালচারে দিতে হবে, কালচার অ্যান্ড সেন্সিটিভিটি দিতে হবে। সেই কালচার অ্যান্ড সেন্সিটিভিটি রিপোর্ট আসলে যদি প্রয়োজন হয়, অ্যাবসেস হিল না হয় বা ডিসচার্জ পারসিস্ট করে, তাহলে অ্যাকর্ডিং টু দ্য কালচার অ্যান্ড সেন্সিটিভিটি রিপোর্ট অনুযায়ী অ্যান্টিবায়োটিক দিতে হবে। এটা হলো অ্যাবসেস ড্রেন করার নিয়ম।
আদারওয়াইজ অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার নেই। আর ওই তিনটা কন্ডিশনে কি বললাম, যে যদি সাইন অফ লোকাল ইনভেশন থাকে, সাইন অফ সিস্টেমিক ইনভেশন থাকে, এবং যদি ইমিউনো কম্প্রোমাইজড হয়, আর ওই যে বলতে পারো যে ইন্টারনাল ভাইটাল অর্গানে যদি অ্যাবসেস হয়, সেক্ষেত্রে আমরা অ্যাবসেস হলে আগে অ্যান্টিবায়োটিক দেবো। আর এসব জায়গায় যেটা তিনটা কন্ডিশন বললাম, এখানে অ্যাবসেস ড্রেনের পরও আমরা অ্যান্টিবায়োটিক কন্টিনিউ করব। শুরু করব কনভেনশনালি বা ইম্পেরিক্যালি। ইম্পেরিক্যালি কথাটার মানে কি, আমরা অ্যাবসেস দেখে বুঝবো যে কোন ধরনের ব্যাকটেরিয়া দিয়ে অ্যাবসেসটা হয়েছে। যেমন ব্রেস্ট অ্যাবসেস ড্রেন করলে যদি ওটা থিক ক্রিমি কালার আসে বা থিক হোয়াইট থিক পাস আসে, তাহলে আমরা ধরে নেবো এটা স্টাফাইলোকক্কাস। আমরা জানি ব্রেস্ট অ্যাবসেস মোর দ্যান 90% হয় স্টাফাইলোকক্কাস দিয়ে। ঠিক একইভাবে আমরা অস্টিওমাইলাইটিসের অ্যাবসেস ড্রেন করলে সেখানে যে পাসটা আসে আমরা জানি এটা বাচ্চাদের ক্ষেত্রে নিউমোকক্কাস দিয়ে হয়, বড়দের ক্ষেত্রে স্টাফাইলোকক্কাস দিয়ে হয়। তাহলে আমরা সেই অনুযায়ী অ্যান্টিবায়োটিক দেবো ইম্পেরিক্যালি। অথবা আমরা দেখলাম অ্যাবসেসটা গ্রিন অ্যাবসেস আসলো, তাহলে আমরা ধরে নেব সুডোমোনাস দিয়ে ইনফেকশন হয়েছে, তাহলে আমরা সুডোমোনাসের এগেনস্টে যে অ্যান্টিবায়োটিক অ্যাক্টিভ সেটা দিয়ে শুরু করব। অথবা আমরা দেখলাম ড্রেন করার পর অ্যাবসেসটা ফাউল স্মেলিং হচ্ছে, তাহলে আমরা সেখানে অ্যানোরোবিক ব্যাকটেরিয়ার এগেনস্টে যে অ্যান্টিবায়োটিক কাজ করে সেটা দিয়ে শুরু করব। অথবা অ্যাবসেসটা থিন পাতলা, তখন আমরা মনে করবো এটা স্ট্রেপ্টোকক্কাস দিয়ে ইনফেকশন হয়েছে। হ্যাঁ, স্ট্রেপ্টোকক্কাস ইউজুয়ালি ইনভেশন হয়, কিন্তু এখানে হতে পারে থিন অ্যাবসেস ডিসচার্জ হতে পারে, তাহলে আমরা স্ট্রেপ্টোকক্কাসের এগেনস্টে যে অ্যান্টিবায়োটিক সেটা দিয়ে শুরু করব। অ্যাবসেসটা আমরা দেখলাম যে গ্রানুলার হচ্ছে, দানা দানা হচ্ছে, তাহলে আমরা ধরে নেবো এটা অ্যাক্টিনোমাইকোসিস দিয়ে হচ্ছে, তাহলে আমরা সেই অনুযায়ী অ্যান্টিবায়োটিক শুরু করব। সেই অ্যান্টিবায়োটিক শুরু করার পর কালচার আসতে তো 3 দিন লাগবে, কালচার সেন্সিটিভিটি আসতে। এর মধ্যে যদি এমন ঘটনা হয় যে অ্যান্টিবায়োটিক দেওয়ার অবস্থায় যদি এমন ঘটনা হয় যে এর মাঝে উন্ড হিলিং হয়ে গেছে, ভালো হয়ে যাচ্ছে, কিন্তু পরীক্ষার রিপোর্টে আমরা দেখলাম যে ওই যে অ্যান্টিবায়োটিকটা আমরা দিয়েছি ওই অ্যান্টিবায়োটিকটা সেন্সিটিভ না, কিন্তু উন্ড অলরেডি হিলিং হয়ে গেছে, তাহলে তোমার অ্যান্টিবায়োটিক চেঞ্জ করার দরকার নাই। ও রিপোর্টে যা আসুক, রিপোর্ট হয়েছে ইনভিট্রো আর ইনভিভো কিন্তু দুটো টোটালি ডিফারেন্ট জিনিস। হ্যাঁ, সুতরাং যদি অ্যাবসেসটা হিলিং হয়ে যেয়ে থাকে, তাহলে ওই রিপোর্টে যদি সেন্সিটিভ নাও আসে, তাহলে অ্যান্টিবায়োটিক কন্টিনিউ করবো। কিন্তু এমন যদি ঘটে যে অ্যাবসেস হিলিং হলো না, ডিসচার্জ একই রকম আছে অথবা বেড়ে গেছে, তখন যে অ্যান্টিবায়োটিক দিয়েছো, যদি অ্যান্টিবায়োটিক দিয়ে থাকো, সেন্সিটিভিটিতে যে রিপোর্ট আছে সেই অনুযায়ী অ্যান্টিবায়োটিক চেঞ্জ করতে হবে। তাছাড়া শুধুমাত্র কাগজের উপর ডিপেন্ড করে অ্যান্টিবায়োটিক চেঞ্জ করার দরকার নাই। দিস ইজ দ্য প্ল্যান অফ অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট, থেরাপিউটিক অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট। এইভাবে অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্টকে প্রয়োজন হলে চেঞ্জ করতে হয়। শুধুমাত্র খাতা কলমে আছে বলে ওটা সেন্সিটিভ ওটাই দিতে হবে, এর কিন্তু কোনো লজিক্যাল না, এটা নিয়ম না। ইনভিট্রো আর ইনভিভো সেন্সিটিভিটি টোটালি আলাদা জিনিস, টোটালি ডিফারেন্ট। এই যে বলা হচ্ছে এখন করোনাতে আইভারমেকটিন দেখা গেছে টেস্ট টিউবের মধ্যে করোনা ভাইরাস মেরে ফেলতে পারছে। হ্যাঁ, কিন্তু মানুষের শরীরে করোনা ভাইরাস মারতে পারে কিনা তা এখনো প্রমাণিত হয় নাই। দুটো আলাদা জিনিস, একই জিনিস নয়। আচ্ছা, তাহলে আমরা কি বলছিলাম? ব্রেস্ট অ্যাবসেস ড্রেন। আমি অ্যাবসেসের কথা বললাম, ব্রেস্টে অ্যাবসেস হয়েছে, কিভাবে ড্রেন করবো? আমরা একটা ইনসিশন দেবো। কোথায় ইনসিশন দেবো? অন্যান্য সব জায়গায় যেভাবে আমরা ইনসিশন দিই, এখানেও আমরা তাই দেবো। মোস্ট অ্যাবসেস ড্রেন করতে হলে অনেকগুলো জিনিস কনসিডার করতে হয়, এত তোমাদের জানার দরকার নাই। দুটো জিনিস তোমরা জানবা, মোস্ট ফ্লাকচুয়েটিং পয়েন্ট অ্যান্ড মোস্ট ডিপেন্ডেন্ট পয়েন্ট। মানে যেখানে ইনসিশন দিলে অ্যাবসেসটা ভালো ড্রেন করবে তার পোস্চারের সাথে, যদি অ্যাম্বুলেন্ট হয় বা বেড রিডেন হয় তার উপর নির্ভর করে পেশেন্টের। যাই হোক, যেখানে ইনসিশনটা যেখানে দিলে পারে সব থেকে বেশি ড্রেন করবে, আর এর মধ্যে যে জায়গাটা সবথেকে বেশি ফ্লাকচুয়েন্ট, যেখানে সব থেকে বেশি ফ্লাকচুয়েন্ট সেখানে স্কিনের থিকনেস সব থেকে কম, তার মানে স্কিন কম ড্যামেজ হবে, ব্লিডিং কম হবে, পেন কম হবে। তাহলে দুটো পয়েন্ট আমাদের মনে রাখতে হবে, মোস্ট ফ্লাকচুয়েশন অ্যান্ড মোস্ট ডিপেন্ডেন্ট। মোস্ট ফ্লাকচুয়েটিং পয়েন্ট, মোস্ট ডিপেন্ডেন্ট পয়েন্ট, এই দুটোকে কনসিডার করে আমরা ইনসিশন দেব। কি কি ইনসিশন দিতে পারি? আমরা সাধারণত ব্রেস্টের 3 ধরনের ইনসিশন দেই। একটা দেই হলো
রেডিয়াল ইনসিশন, রেডিক্যাল না কিন্তু রেডিয়াল, সাইকেলের স্পোকের মতো সেন্টার থেকে পেরিফেরির দিকে ছড়াতে থাকবে, সাইকেলের স্পোকের মতো রেডিয়াল ইনসিশন। আর একটা দিতে পারি আমরা ব্রেস্ট অপারেশনে সাধারণত 3 ধরনের ইনসিশন দেই, অ্যাবসেসের ক্ষেত্রে সাধারণত আমরা রেডিয়াল ইনসিশন দেই। তারপর অন্য দুটো ইনসিশন বলে যাই। আর একটা হচ্ছে সার্কাম অ্যারিওলার, সার্কাম অ্যারিওলার বা পেরিঅ্যারিওলার, যে কোনোটা তুমি বলতে পারো। অ্যারিওলার চারিদিকে, ওই মার্জিন দিয়ে, ডার্ক স্কিন আর ব্রেস্টের টিস্যুর অ্যারিওলার ডার্ক স্কিন ওই মার্জিন বরাবর, সেখানে আমরা দিতে পারি। এটা ডিপেন্ড করবে ব্রেস্টের কোন জায়গায় অ্যাবসেস হয়েছে। যদি নেয়ার দ্য নিপেল হয় তাহলে আমরা পেরিঅ্যারিওলার দিতে পারি, আর অ্যাওয়ে ফ্রম দ্য নিপেল যদি হয় তাহলে আমরা রেডিয়াল ইনসিশন দেবো। আর একটা ইনসিশন আমরা দেই ইলিপ্টিক্যাল ইনসিশন, যেটা ম্যাস্টেকটমি করার সময় আমরা দেই ইলিপ্টিক্যাল ইনসিশন। তাহলে এই 3টা ইনসিশন আমরা সাধারণত দেই। প্রয়োজন হলে অ্যাবসেস যদি বেশি হয় বা মাল্টিপল হয়, প্রয়োজন হলে আমরা একটা কাউন্টার ইনসিশন দিই ব্রেস্টে। এটা জিজ্ঞাসা করে হোয়াট ইজ কাউন্টার ইনসিশন, মানে ব্রেস্টের এমনভাবে ব্রেস্ট অ্যাবসেসটা ডিপ হয়ে আছে যে ডিপেন্ডেন্ট ইনসিশন দিলেও ভালোভাবে ড্রেন হচ্ছে না, সেক্ষেত্রে আমরা সাব মেমারি, ব্রেস্টের নিচে যেখানে ব্রেস্ট এবং বডির জাংশনে, ওইখানে সাব মেমারি, ওই জাংশন বরাবর একটা সাব মেমারি আমরা একটা ইনসিশন দেই, এটাকে বলে কাউন্টার ইনসিশন। এই ইনসিশন দিয়ে উপরে ব্রেস্ট অ্যাবসেসের সঙ্গে কমিউনিকেশন করে দেওয়া হয়, যাতে ওদিক দিয়ে সবসময় অ্যাবসেস ড্রেন হয়। অ্যাবসেস ড্রেন না হলেই এটা রিকারেন্ট অ্যাবসেস হবে অথবা সাইনাস বা ফিস্টুলা হওয়ার ঝুঁকি থাকবে। তাহলে অনেক কথা আমি বললাম। তাহলে ব্রেস্টের ক্ষেত্রে আর্লি ইনসিশন দিতে হবে, যে ইনসিশন অ্যান্ড ড্রেনেজ করতে হবে। 3 ধরনের ইনসিশন দেই আমরা, সার্কাম অ্যারিওলার, রেডিয়াল, ইলিপ্টিক্যাল, 3 ধরনের ইনসিশন। কিন্তু ইলিপ্টিক্যাল ইনসিশন অ্যাবসেসে দেওয়া হয় না, এটা সার্জারিতে দেওয়া হয়, ওটা বাদ। তাহলে 2 ধরনের ইনসিশন দেই। প্রয়োজন হলে সাব মেমারি ইনসিশন দিতে হবে। ইনসিশনটা অ্যাবসেসের হবে মোস্ট ডিপেন্ডেন্ট অ্যান্ড মোস্ট ফ্লাকচুয়েটিং পয়েন্টে। তাহলে দিস ইজ অল অ্যাবাউট ব্রেস্ট অ্যাবসেস, এটা যেন খেয়াল থাকে। ব্রেস্ট অ্যাবসেসে এই কয়টা কথা জিজ্ঞাসা করা হবে। আচ্ছা, হোয়াট আর দ্য ডিজিজ অফ দ্য অ্যাপেন্ডিক্স, এটা খুব মাঝে মধ্যে জিজ্ঞাসা করে, মোজাম্মেল স্যার জিজ্ঞাসা করে। স্যার সেদিন পড়িয়েছে, নিশ্চয়ই স্যার বলছে তোমাদের ডিজিজ অফ দ্য অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্সের ডিজিজ বলতে হলে খুব বেশি ডিজিজ অ্যাপেন্ডিক্সে নাই। কনজেনিটাল, অ্যাকোয়ার্ড যদি ভাগ করে বলো ভালো কথা। কনজেনিটালের মধ্যে হচ্ছে অ্যাবসেন্স অফ অ্যাপেন্ডিক্স, ডুপ্লিকেশন অফ অ্যাপেন্ডিক্স। এর মধ্যে কমন কোনটা? তোমাদের সাধারণ ধারণা হতে পারে যে অ্যাবসেন্স অফ অ্যাপেন্ডিক্স বোধহয় কমন। ইট ইজ নট ট্রু। অ্যাপেন্ডিক্স অ্যাবসেন্স এটা খুব একটা পাওয়া যায় নাই, অনেকের জীবনে কয়নো পায় নাই। ডুপ্লিকেশন কিন্তু মোর কমন, অত কমন না হলেও অ্যাবসেন্স থেকে মোর কমন হতে পারে। মানুষের শরীরে হতে পারে না, অসম্ভব কিছু নাই। তাহলে অ্যাবসেন্স হতে পারে, ডুপ্লিকেশন হতে পারে। কনজেনিটাল। অ্যাকোয়ার্ডের মধ্যে কি হতে পারে? ইনফ্লামেশন, মোস্টলি যেটা হয় ইনফ্লামেশন হতে পারে, আমরা জানি। অ্যাপেন্ডিসাইটিস হতে পারে। আর কি হতে পারে অ্যাপেন্ডিক্সে? নিওপ্লাজম হতে পারে। নিওপ্লাজম হতে পারে, কার্সিনয়েড হতে পারে। আর হতে পারে অ্যাপেন্ডিক্সের মধ্যে কালেকশন হতে পারে, এমপাইমা অ্যাপেন্ডিক্স হতে পারে। এমপাইমা বা মিউকোসিল অফ দ্য অ্যাপেন্ডিক্স কিন্তু হতে পারে, মিউকোসিল বা এমপাইমা অফ দ্য অ্যাপেন্ডিক্স হতে পারে। তাহলে দিস ইজ দ্য ডিজিজ অফ দ্য অ্যাপেন্ডিক্স মোস্টলি। ম্যালিগন্যান্ট ডিজিজ বলতে কার্সিনয়েডই যথেষ্ট, এর বেশি কিছু জানার দরকার নাই। কার্সিনয়েডটা আবার অনেক সময় জিজ্ঞাসা করা হয়। তাহলে এইগুলি ইনফ্লামেশন, নিওপ্লাজম, অ্যান্ড যেটা হলো যে কালেকশন অফ দ্য অ্যাপেন্ডিক্স হতে পারে, মিউকোসিল অফ দ্য অ্যাপেন্ডিক্স হতে পারে, এমপাইম অফ দ্য অ্যাপেন্ডিক্স হতে পারে। এরপরে কি আছে? হাউ টু ডিফারেন্সিয়েট বাস্ট অ্যাপেন্ডিক্স উইথ রাপচার্ড এক্টোপিক প্রেগন্যান্সি ইন রাইট সাইড। এটা কিন্তু পরীক্ষায় খুব জিজ্ঞাসা করা হয়, খুব জিজ্ঞাসা করা হবে এটা, কারণ প্র্যাকটিক্যাল ইস্যু, এটা কোশ্চেন অফ লাইফ অ্যান্ড ডেথ। অ্যাপেন্ডিক্সের অপারেশন করতে আমরা অনেক সময় দেরি করি, কিন্তু এখানে করা যাবে না। এখানে লাইন অফ ডিমার্কেশন ইজ ভেরি ক্লিয়ার। তোমরা অনেকে কিছুটা জানো এটা সম্বন্ধে। পারফোরেটেড অ্যাপেন্ডিক্স হচ্ছে একটা টিপিক্যাল হিস্ট্রি থাকবে। সেই হিস্ট্রিটা কি? হিস্ট্রিটা হবে শিফটিং রাইট আইলিয়াক ফোসা পেন। আমি একবারে বলি, তার মানে প্রথমে পেরিয়ামলিকাল পেন ছিল,
সেটা শিফট টু দ্য রাইট আইলিয়াক ফোসা, এটাকে বলে শিফটিং রাইট আইলিয়াক ফোসা পেন। একটা টিপিক্যাল একটা পেন থাকবে, এবং রাইট আইলিয়াক ফোসাতে যখন পেন থাকবে তার ক্যারেক্টারিস্টিক আছে, হয় সেটা অ্যাকিং পেন হবে অথবা সেটা ইয়ে কলিকি পেন হবে। সেটা নির্ভর করে অবস্ট্রাক্টেড আর নন অবস্ট্রাক্টেড অ্যাপেন্ডিসাইটিসের উপর। যাই হোক, তাহলে এটা থাকবে, পেনের একটা শিফটিংয়ের একটা হিস্ট্রি থাকবে। এরপর যখন বাস্ট হয়ে যাবে তখন এই পেনের ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে। ক্যারেক্টারটা হবে হচ্ছে পেরিটোনাইটিস, ফিচার্স অফ জেনারেল লোকালাইজ টু জেনারেলাইজ পেরিটোনাইটিস হবে। পেরিটোনাইটিস যখন লোকালাইজ বা জেনারেলাইজড হয়ে যাবে তখন এটা কন্টিনিউয়াস পেন হয়ে যাবে, কন্টিনিউয়াস পেন হয়ে যাবে। এটা নির্দিষ্ট একটা সময় থাকবে, এটা হঠাৎ করে 2-4 ঘন্টার মধ্যে হয়ে যাবে না। এটা পেরিয়ামলিক্যাল পেন ইউজুয়ালি 6 ঘন্টা থাকে, তারপরে শিফটিং টু দ্য রাইট আইলিয়াক ফোসাতে আসবে, এবং সাধারণত পারফোরেশন হয় ইউজুয়ালি 3rd ডে অনওয়ার্ড। 3 দিনের আগে পেনে সাধারণত পারফোরেশন ইজ ভেরি রেয়ার, অসম্ভব না বাট ভেরি রেয়ার। বাট রাপচার্ড একটোপিক প্রেগন্যান্সিতে ঘটনাগুলো খুবই দ্রুত ঘটবে এবং খুব প্রোগ্রেসিভ হবে, র্যাপিডলি প্রোগ্রেসিভ হবে। এখানে শিফটিং রাইট আইলিয়াক ফোসা পেনের হঠাৎ করে রাইট আইলিয়াক ফোসাতে পেন শুরু হবে, এবং ক্রমই পেন বাড়তে থাকবে, প্রচণ্ড পেন বাড়তে থাকবে। শুরু থেকেই তার পেরিটোনাইটিস বাড়তে থাকবে। বাস্ট হয়ে যাওয়ার পর তার কমপ্লিকেশন, বাস্ট হয়ে যাওয়ার আগে তার কোনো কমপ্লিকেশন হবে না। আর এখানে তো অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে বাস্ট হয়ে যাওয়ার আগেও তার অ্যাপেন্ডিসাইটিসের পেন ছিল, আর এখানে বাস্ট হয়ে যাওয়ার পরেই তার, এখানে যেটা হয় মেনলি হেমোরেজিক পেরিটোনাইটিস, কেমিক্যাল পেরিটোনাইটিস আগে শুরু হয়, এই পেন হবে। পেনের থেকে তার বেশি কষ্ট যেটা হবে, সে র্যাপিডলি পেশেন্টের হিমোডিনামিক স্ট্যাটাসগুলো ডেটোরিয়েট করতে থাকে। হিমোডিনামিক দেখতে দেখতে রুগী অসুস্থ হয়ে যাবে, সে বলবে যে আমি দুর্বল হয়ে যাচ্ছি, রুগী শকে চলে যাবে, দেখতে দেখতে কয়েক ঘন্টার মধ্যে শকে চলে যাবে। শকের এভিডেন্স তার যেমন, সে রুগী বলে আমি আস্তে দুর্বল হয়ে যাচ্ছি, আমি কথা বলতে আস্তে আস্তে আমার কথা বন্ধ হয়ে যাচ্ছে, সে পালস তো আর নিজে বলতে পারবে না, নিজের কথা, হাত পা ঠান্ডা হয়ে আসছে, আমি নিস্তেজ হয়ে যাচ্ছি, এগুলো দ্রুত এই ঘটনাগুলো ঘটবে। তাই আগে যেখানে হিস্ট্রি ছিল পেরিয়ামলিক্যাল পেনের, এখানে একটা হিস্ট্রি থাকবে, সেই হিস্ট্রিটা হচ্ছে, সরি আমি একটা টেলিফোন ধরে নিই, তাহলে ওকে, এখানে একটা হিস্ট্রি থাকবে, হিস্ট্রি অফ অ্যামেনোরিয়া। ইউজুয়ালি 6 উইকের হিস্ট্রি অফ অ্যামেনোরিয়া থাকবে। আর সিমটম থাকবে কি, সে বলতে পারে স্লাইড ভ্যাজাইনাল ডিসচার্জ, ব্লাড স্টেন ভ্যাজাইনাল ডিসচার্জ হতেও পারে, নাও হতে পারে, এটা জরুরি না। কিন্তু তার মেন হিস্ট্রি যেটা দিবে, সে 6 উইকস অ্যামেনোরিয়ার একটা হিস্ট্রি দিয়ে দেবে, এবং এটা খুব ভালো করে নিতে হবে। অনেক সময় রুগী মনে করে 2 সপ্তাহ 6 উইক মানে তার 2 সপ্তাহ মিস হয়েছে, সে মনে করে এটা তত গুরুত্বপূর্ণ না, কিন্তু এটাকে খুঁজে নিশ্চয়ই একটা সার্চ করে বারবার জিজ্ঞাসা করে বের করতে হবে। রুগী মনে করে 2 সপ্তাহ মাঝে মধ্যে রেগুলার হয়, এটা কোনো বড় সমস্যা না, এটা খুঁজে বের করতে হবে যে তার পিরিয়ডটা ঠিক দিনের দিন হয়েছে কিনা। 2 সপ্তাহ কেন, 1 সপ্তাহ যদি মিস হয়ে যায় সেটাও গুরুত্বপূর্ণ। সুতরাং এই হিস্ট্রিটা খুব গুরুত্বপূর্ণ। এইবার আমরা এক্সামিন করলে কি পাবো, একটা অ্যাপেন্ডিসাইটিসের রুগী, আমি ডিফারেন্সিয়েট করছি ক্লিনিক্যাল, আমি এভরিথিং করবো ক্লিনিক্যালি। এক্সামিন করলে কি পাবো, অ্যাপিয়ারেন্সে একটা অ্যাপেন্ডিসাইটিস রোগের অ্যাপিয়ারেন্স কি পাবো, রুগী অ্যানশাস থাকবে, একটা অ্যাকুট অ্যাবডোমিনাল কন্ডিশন, রুগী অ্যানশাস থাকবে, রুগী বিছানায় চুপচাপ শুয়ে থাকবে স্বাভাবিক কারণে, এমনি সে ফুলি কনশাস, চুপচাপ শুয়ে থাকবে, নড়াচড়া করতে চাবে না, হ্যাঁ, বাট রুগী অ্যানশাস থাকবে। পালস আমরা ট্যাকিকার্ডিয়া পাবো, ব্লাড প্রেশার নর্মাল পাবো, ট্যাকিকার্ডিয়া ব্লাড প্রেশার নর্মাল পাবো, টেম্পারেচার রেইজড হতে পারে, যদি লেট কেসে স্লাইটলি রেইজ থাকে। অ্যাপেন্ডিসাইটিসের টেম্পারেচার স্লাইটলি রেইজ থাকে, যখন পারফোরেশন হয়ে যাবে তখন এটার টেম্পারেচার একটু বাড়বে। সুতরাং অ্যাপেন্ডিসাইটিসে টেম্পারেচার থাকবে, পারফোরেটেড অ্যাপেন্ডিক্সে টেম্পারেচার থাকবে, কিন্তু ব্লাড প্রেশার ইউজুয়ালি নর্মাল থাকে, ট্যাকিকার্ডিয়া থাকবে, কিন্তু পারফোরেশন হয়ে গেছে। আচ্ছা, লোকাল এক্সামিনেশন করলে কি পাবো, লোকাল এক্সামিনেশন করলে আমি রাইট আইলিয়াক ফোসা টেন্ডারনেস পাবো, রিবাউন্ড টেন্ডারনেস সব পাবো, উইথ ফিচার্স অফ জেনারেলাইজড অর লোকালাইজড পেরিটোনাইটিসের ফিচার পাবো। লোকালাইজও পেতে পারি, প্রথমে লোকালাইজ থাকবে, দেরি হলে জেনারেলাইজড হয়ে যাবে, তো অ্যাবডোমিনাল ডিস্টেনশন থাকবে না,
ওটা যেন খেয়াল থাকে। অ্যাবডোমিনাল ডিস্টেনশন থাকবে না। তাহলে ইনস্পেকশনে আমরা ডিস্টেনশন পাবো না, বাট পেশেন্ট চুপচাপ শুয়ে থাকবে, যেহেতু পেরিটোনাইটিস আছে, তার মুভমেন্ট কম হতে পারে অ্যাবডোমেনে। লোকাল টেন্ডারনেস, রাইট ইলিয়াক ফোসাতে লোকাল টেন্ডারনেস, রিবাউন্ড টেন্ডারনেস পাবো, ফিচার্স অফ জেনারেল পেরিটোনাইটিস বা রবসিন সাইন পজিটিভ পেতে পারি আমরা। আর এইবার আমি আসি কম্পেয়ার করার জন্য রাপচার্ড একটোপিক প্রেগন্যান্সি। এখানে পেশেন্ট ফিচার্স অফ শক থাকবে, ইভেন ফিচার্স অফ শক থাকতে পারে একটু লেট হয়ে গেলে। সেগুলো কি? তার সোয়েটিং হবে, হ্যাঁ, সোয়েটিং হবে, একটা শকের একটা টিপিক্যাল বিষয়, শরীরটা ঠান্ডা হয়ে যাবে তার, বাট সোয়েটিং ঠান্ডা ইউজুয়ালি আনশ্বাস হলে পারে শরীর গরম থাকে বা সোয়েটিং হয়, আর এখানে শরীর ঠান্ডা হয়ে যাবে এবং সোয়েটিং হবে। আচ্ছা, পালস কি হবে? আমরা র্যাপিড পালস পাবো। আমরা যত দেরি হবে তত ট্যাকিকার্ডিয়া বেশি হতে থাকবে, ব্লাড প্রেশার কমতে থাকবে, ব্লাড প্রেশার কমে যাবে। আচ্ছা, তারপর এক্সট্রিমিটি তো অলরেডি আমরা বলছি, এক্সট্রিমিটি এটা এখানে ফিভার থাকবে না। রাপচার্ড একটোপিক প্রেগন্যান্সিতে ফিভার থাকবে না, বরং কোল্ড থাকবে, এক্সট্রিমিটি কোল্ড হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা লোকাল এক্সামিনেশন করলে কি পাবো? অ্যাবডোমিনাল ইনস্পেকশনে অ্যাবডোমিনাল ডিস্টেনশন পাবো। যত দেরি হবে তত গ্র্যাজুয়াল অ্যাবডোমিনাল ডিস্টেনশন হবে। হ্যাঁ, তারপরে টেন্ডারনেস, জেনারেলাইজ পেরিটোনাইটিসের ফিচার আমরা পাবো, কিন্তু এগুলি সিভিয়ার টেন্ডারনেসের ইন্টেন্সিটি কম হবে। পারফোরেটেড অ্যাপেন্ডিক্সে যে ইন্টেন্সিটি ছিল, রাপচার্ড একটোপিক প্রেগন্যান্সিতে এগুলো কম হবে। টেন্ডারনেস, রিবাউন্ড টেন্ডারনেস, হ্যাঁ, রবসিন সাইন সবই পজিটিভ থাকবে লোয়ার অ্যাবডোমেনে, কিন্তু এগুলোর ইন্টেন্সিটি, টেন্ডারনেসের ইন্টেন্সিটি কম থাকবে, কারণ এখানে কিন্তু ইনফেকশন ইম্পর্ট্যান্ট না। এখানে ইনফেকশন হচ্ছে কেমিক্যাল ইরিটেশন, ব্লাড দিয়ে কেমিক্যাল ইরিটেশন হয়েছে। আচ্ছা, তাহলে এগুলো আমরা যদি ভ্যাজাইনাল এক্সামিনেশন করি তাহলে, বা ডিআরই করি, ডিআরই করলে আমরা এখানে পেলভিক ক্যাভিটিতে কালেকশনের এভিডেন্স পাবো। হ্যাঁ, ডিআরই করলে পারে ব্লাড স্টেন পাওয়া যাবে, আর পিভি করলে ব্লাড স্টেনিং পাওয়া যাবে, আর ডিআরই করলে পাওয়া যেতে পারে। আর ডিআরই করলে আমরা ব্লাড কালেকশনের এভিডেন্স পাবো, পেলভিক কালেকশনের এভিডেন্স পাবো। তাহলে দিস ইজ ক্লিনিক্যাল ডিফারেন্সিয়েশন বিটুইন রাপচার্ড একটোপিক প্রেগন্যান্সি অ্যান্ড পারফোরেটেড অ্যাপেন্ডিক্স। এটা একটু ভালো করে তোমরা নিজেদের মতো করে সাজিয়ে নিবা। আচ্ছা, সেটা হ্যাঁ ঠিক আছে। সেটা হলো যে কোনো অ্যাবডোমিনাল ব্লিডিং যদি হয়, সেটা হতে যে কোনো, সাধারণত ইউজুয়ালি রেক্টোপেরিটোনিয়াল ব্লিডিং এ হয়। আচ্ছা, হতে পারে, থাকতে পারে। যে কোনো ব্লিডিং এ যদি হয়, ইন্ট্রাঅ্যাবডোমিনাল ব্লিডিং অ্যান্ড রেক্টোপেরিটোনিয়াল ব্লিডিং যদি হয়, তাহলে পারে যে গ্রেটার্নার সাইন, কুলেন সাইন বা কালেন সাইন, এগুলো অনেক সময় পাওয়া যায়। গ্রেটার্নার সাইন, কালেন সাইন হচ্ছে অ্যারাউন্ড দ্য আমলিকাস, আর গ্রেটার্নার সাইন হচ্ছে ফ্লাঙ্কে। হেমোরেজিক একাইমোসিস পাওয়া যায়, এক কথা হলে একাইমোসিস পাওয়া যায়, বলতে পারলে ভালো। আচ্ছা, সবসময় থাকে না, পাওয়া যেতে পারে। আচ্ছা, এরপরের কোশ্চেন হচ্ছে হাউ ডু ইউ ম্যানেজ পারফোরেশন। এটা গতদিন আমি বলেছি, এখানে আরো সুন্দর করে বলতে হবে, ম্যানেজ পারফোরেশন। পারফোরেশনের ম্যানেজমেন্টে যদি তোমার কোশ্চেনে, রিটেনের কোশ্চেনে আছে, মার্ক থাকবে 1 বা 1.5 মার্ক। 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা তোমরা লেখো, কোনো দরকার নেই। এখানে শুধু প্ল্যানটা লিখতে হবে বা প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট লিখতে হবে। প্রথমত হলো রিসাসিটেশন। ম্যানেজমেন্টে রিসাসিটেশন, আমি ছোট ছোট ট্রিটমেন্টে যাচ্ছি। রিসাসিটেশনে আমরা কি করব? এক্ষেত্রে রিটেনের খাতায় বিশেষ করে ম্যানেজমেন্ট আসলে তোমরা অনেকে হিস্ট্রি, ক্লিনিক্যাল ডায়াগনোসিস, অমুক তমুক, ঠিক আছে, অনেকে এরা পছন্দ করে, এত কিছু লেখার দরকার নাই। বললাম যে মার্ক হলো 1 মার্ক 1.5 মার্ক, তুমি 3-4 পৃষ্ঠা লিখে তোমরা পরেই বলো খাতা দাও, খাতায় কাগজ দেন। আজকাল যে রিটেনের কোশ্চেন থাকে, এতে কাগজ নেওয়ার কথা না তো। একটা খাতার মধ্যে 3-4টে গ্রুপের পরীক্ষা দেওয়া যায়। কোনো প্রশ্নের উত্তরই 1 লাইন, 1.5 লাইন, 2 লাইন, 3 লাইনের বেশি হওয়ার কথা না। অপ্রয়োজনীয় কথা লিখে তো লাভ নেই, সময় নষ্ট করে। ওর জন্য যদি মার্কই না থাকে, তা বেশি নষ্ট করে লাভ কি, সময় নষ্ট করে লাভ কি? প্রয়োজনীয় কথা লিখতে হবে। আচ্ছা, তাহলে কি করবা তোমরা? রিসাসিটেশনের মধ্যে নাথিং পার ওরাল, নেজোগ্যাস্ট্রিক ডিকম্প্রেশন, এইভাবে একেবারে এইভাবে লিখবা, বেশি কিছু লেখার দরকার নেই। নেজোগ্যাস্ট্রিক ইন্ট্রাভেনাস ইনফিউশন,
তোমাকে তো রুগীকে বলা হয় না রুগীর বয়স এত, রুগীর এই 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 আছে, তো কিছু বলা হয় না। ইন্ট্রাভেনাস ইনফিউশন এটুকুন লিখলেই হয়ে যাবে, মার্ক পাওয়া যাবে। তা তোমাকে ফ্লুইডের নাম লিখে চাও লিখতে পারো। ফ্লুইড তো অনেক কিছু দেওয়া হয়, একটা ফ্লুইড তো দেওয়া হয় না। তোমাকে যদি বলা হতো এই বয়সের রুগী, এই পালস রেট আছে, এই আছে, তখন তুমি সব কিছু লিখবা। কোশ্চেন হচ্ছে তোমাকে ডিকটেট করা হয় নাই, তোমার উত্তরও এরকম হবে, প্ল্যানটা হবে শুধুমাত্র ইন্ট্রাভেনাস ইনফিউশন। এরপরে কি দিবে তুমি? অ্যান্টিবায়োটিক। এখানে অ্যান্টিবায়োটিক লাগবে, পারফোরেশনে অ্যান্টিবায়োটিক লাগবে, কারণ অলরেডি তো ইনফেকশন হয়ে গেছে। ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনে অ্যান্টিবায়োটিক দেওয়া জরুরি না, এখানে অ্যান্টিবায়োটিক লাগবে, অ্যান্টিবায়োটিক লাগবে। তাহলে রিসাসিটেশন হয়ে গেল। এরপরে হচ্ছে কাউন্সেলিং। 2 নম্বর, প্রথমে রিসাসিটেশন করলে 2 নম্বর, আমি বলি 2 নম্বরে হবে কাউন্সেলিং, 3 নম্বরে হবে যদি লাগে ল্যাপারোটমি। সব পারফোরেশনে কিন্তু ল্যাপারোটমি লাগে না, তারপরে ওটা মনে রাখবা এটা, কিন্তু তোমরা চিকিৎসা যা দিবা ল্যাপারোটমির প্ল্যানেই দিবা। কাউন্সেলিংয়ের পর রুগী যদি অপারেশন করতে রাজি থাকে, ল্যাপারোটমি। ল্যাপারোটমি কী কর? ল্যাপারোটমির কথা হচ্ছে ল্যাপারোটমি, তুমি উত্তর হবে ল্যাপারোটমি উইথ থরোপেরিটোনিয়াল টয়লেট। তাহলে না, ল্যাপারোটমি রিপেয়ার অফ পারফোরেশন অ্যান্ড থরোপেরিটোনিয়াল টয়লেটিং একসঙ্গে। ল্যাপারোটমি রিপেয়ার অফ দ্য পারফোরেশন অ্যান্ড থরোপেরিটোনিয়াল টয়লেটিং। এই কয়টা লাইন, এই কয়েকটা কথা তুমি 2 লাইনে পারো, 3 লাইনে পারো, লিখে দিলে পারেই ফুল মার্ক পাওয়া যাবে, অপ্রয়োজনীয় কথা লাগার দরকার নেই। ল্যাপারোটমিতে কি করা হয় আমি গতদিন বলেছি, আমরা আপার মিড লাইন ইনসিশন দেই, দেওয়ার পর আমরা ডায়াগনোসিসটা কনফার্ম করি। তারপর হচ্ছে পেরিটোনিয়াল ইফ্লুয়েন্টটাকে আমরা সাকশন করি, সাইট অফ পারফোরেশনকে আইসোলেট করি, রিপেয়ার অফ দ্য পারফোরেশন করি উইথ অর উইদাউট ওমেন্টাল প্যাস, থরোপেরিটোনিয়াল টয়লেটিং। এরপর প্লেসমেন্ট অফ ইন্টারপেরিটোনিয়াল ড্রেন টিউব বা ড্রেনেজ টিউব ইন সিটু, যেভাবেই বলো না কেন। অ্যান্ড পোস্ট অপারেটিভলি আমরা অ্যান্টি অ্যাসিড সিক্রেটিং এজেন্ট দেই। তাহলে দিস ইজ অল অ্যাবাউট কি বলে ম্যানেজমেন্ট অফ পারফোরেশন। এই পারফোরেশন কিন্তু আমি বলছি হলো পেপটিক আলসার ডিজিজ পারফোরেশন, পেপটিক আলসার ডিজিজ পারফোরেশন। কিন্তু এটা যদি পেপটিক আলসার ডিজিজ পারফোরেশন না হয়ে টাইফয়েড আলসার পারফোরেশন হয়, টাইফয়েড আলসার পারফোরেশনের ক্ষেত্রে এর আগের অংশটুকুন সব ঠিক আছে, পরের অংশটুকুন ল্যাপারোটমি করার পর রিপেয়ারের জায়গাটায় ওই জায়গায় চেঞ্জ করতে হবে। কারণ টাইফয়েড আলসার রিপেয়ার সবসময় করা যায় না। এখানে দুটো অপশন, একটা হচ্ছে এক্সিশন অফ দ্য মার্জিন অ্যান্ড রিপেয়ার, আর একটা হচ্ছে আইলিওস্টোমি, ডাইভার্টিং আইলিওস্টোমি। দুটো অপশন, এর মধ্যে বেস্ট অপশন হচ্ছে আইলিওস্টোমি। কারণ মোস্ট অফ দ্য কেসে এই এক্সিশন অ্যান্ড রিপেয়ার যদি আমরা করি টিকে না। কেন টিকে না সেটা তোমাকে বুঝতে হবে। পারফোরেশন অফ দ্য ডিউডেনাল আলসার বা পেপটিক আলসার ডিজিজ পারফোরেশন হচ্ছে লোকাল ইরিটেশনের জন্যই হয়েছে, লোকাল আলসার পারফোরেশন লোকাল ডিজিজ। আর টাইফয়েড হচ্ছে সিস্টেমিক ডিজিজ, টাইফয়েড হচ্ছে সিস্টেমিক ডিজিজ। এই ডিজিজটা শুধু ওইখানে ওইটুকুন কাটলে হবে না, হোল ইন্টেস্টাইন ইন ইনভলভ, হোল ইন্টেস্টাইন ইন ইনফ্লেম। এখানে রিপেয়ার করলে টিকবে না, প্রবাবলি এটা টিকবে না, এবং হয়ও তাই। সেক্ষেত্রে আমরা মুখটাকে ওইটা কেটে বের করে বাইরে বের করে রাখবো, আইলোস্টমি করে রাখবো। টাইফয়েড যখন সেরে যাবে তারপরে আমরা এটাকে ক্লোজ করে ভিতরে ঢুকাই দেবো। তাহলে টাইফয়েড আলসারের ক্ষেত্রে ওই জায়গাটা পার্থক্য হবে, আর সব ঠিক আছে। আর চিকিৎসার ক্ষেত্রে আমরা অবশ্যই অ্যান্টি টাইফয়েড চিকিৎসা দিতে হবে। যতদিন টাইফয়েডের চিকিৎসা মেডিসিনে করা হয়, যতদিন যেভাবে করা হয় ঠিক একইভাবে টাইফয়েডের চিকিৎসা দিতে হবে। টাইফয়েড সেরে যাওয়ার পরে একটা অপারেশনের পরে সাধারণত আমরা অ্যাটলিস্ট 6 সপ্তাহ পরে আর একটা অপারেশন করি। তাহলে 6 সপ্তাহ বা 1.5 মাস পরে আমরা অপারেশন করে আবার আইলোস্টমিটাকে ওয়েনটাকে ক্লোজ করে দিয়ে আমরা আইলোস্টমি ক্লোজার বলি। তখন 2 স্টেজ অপারেশন হবে। দিস ইজ দ্য আইডিয়াল অপারেশন। 6 সপ্তাহ পরে কেন? কারণ একটা ইনফ্লামেশন সাবসাইড করতে 6 সপ্তাহ লাগে। সুতরাং এই জন্যই কোনো ইনফ্লামেটরি লিশনের আমরা অপারেশন করলে পরবর্তী অপারেশন করি 6 সপ্তাহ পরে, অ্যাটলিস্ট 6 সপ্তাহ পরে, 6 সপ্তাহ না, অ্যাটলিস্ট 6 সপ্তাহ পরে। সাবসাইড করতে 6 সপ্তাহ লাগে। একটা
একটা ইনফ্লামেশন ইনজুরি হওয়ার পর ইনফ্লামেশন শুরু হতে লাগে 6 সপ্তাহ, সরি 6 ঘন্টা। ইনফ্লামেশন শুরু হতে লাগে 6 ঘন্টা, আর ইনফ্লামেশন সাবসাইড করতে লাগে 6 সপ্তাহ। আর ইনফ্লামেশনের জন্য যে ফাইব্রোসিস হয় বা ম্যাচুরেশন হয় টিস্যুটা, একটা উন্ড ম্যাচুরেশন হতে বা ফাইব্রাস টিস্যু ম্যাচুরেশন হতে লাগে 6 মাস। এটা যেন খেয়াল থাকে, 6 মাস। তাহলে একটা রিকনস্ট্রাকশন সার্জারি করার পরে যদি আবার আর একটা রিকনস্ট্রাকশন সার্জারি করা লাগে, তাহলে আমরা ইউজুয়ালি 6 মাসের আগে করি না। কথাটা মনে রাখার সুবিধার জন্য 6 সপ্তাহ, 6 ঘন্টা, 6 মাস, এর জন্য খেয়াল থাকে। ম্যানেজমেন্ট অফ পারফোরেশন আমি বলে শেষ করলাম। হোয়াট আর দ্য পজিশন অফ দ্য পেশেন্টস ফর ডিআরই? ভেরি গুড, এটা খুব জিজ্ঞাসা করে ডিআরই সম্বন্ধে, কারণ এগুলোই তোমাদের জানার কথা, তোমাদের রোগ ব্যাধির চিকিৎসা অত বেশি জানার কথা না। হোয়াট আর দ্য ডিজিজ দ্যাট ক্যান বি রিভিলড ইন ডিআরই? ভেরি গুড, কি কি ডিজিজ আমরা ডিআরই করে ডায়াগনোসিস করতে পারি? প্রথমে হলো পজিশন ইন দ্য ডিআরই। জানো, পরিষ্কার করে ধারণা রাখতে হবে 4টা পজিশনে আমরা ডিআরই করতে পারি। সেই পজিশনগুলো কি? একটা হচ্ছে ল্যাটারাল পজিশন, অনেকেই বলে লেফট ল্যাটারাল পজিশন, এটা একাই ইউনিভার্স উত্তর না। কারণ তুমি যদি লেফট হ্যান্ডেড হও, তুমি পেশেন্টের লেফট ল্যাটারাল পজিশনে তুমি ডিআরই করতে পারবে না, তখন তোমার পেশেন্টকে রাইট ল্যাটারাল পজিশনে নিতে হবে। অনেকেই লেফট হ্যান্ডেড আছে, সেই জন্য ল্যাটারাল পজিশন একটা। কমনেস্ট হচ্ছে লেফট ল্যাটারাল পজিশন। আচ্ছা, ল্যাটারাল পজিশন। আর কি পজিশন আছে? লিথোটমি পজিশন। আর কি পজিশন আছে? ডরসাল পজিশন। এটা সাধারণত বাচ্চাদের আমরা বেশি করি, ডরসাল পজিশনে। লিথোটমি না, পাটা ধরে আমরা ডরসাল, শুয়ে থাকে সে কি বলে সুপাইন পজিশনে, সে শুয়ে থাকে, আমরা এটা করি ডরসাল পজিশন। আর একটা হলো নি এলবো পজিশন, এটা বলে নি এলবো পজিশন। এটা ওয়েস্টার্ন কান্ট্রিতে এটা খুব পপুলার, এটা ওইভাবে করে নি এলবো পজিশন। এটা একটা নাম আছে, এটা কি নি এলবো পজিশন। আচ্ছা, যাই হোক, তাহলে 4টা পজিশনের কথা বললাম: ল্যাটারাল পজিশন, লিথোটমি পজিশন, নি এলবো পজিশন। এই 3টা বইতে দেওয়া আছে। ডরসাল পজিশন সব বইতে নাই, এটা পেডিয়াট্রিক্সের বইগুলোতে আছে। ডরসাল পজিশনে আমরা করি। তাহলে 4টা পজিশনে আমরা ডিআরই করতে পারি। এখন কোশ্চেন জিজ্ঞাসা করবে, ডিআরই করতে গেলে কি কি প্রি রিকুইজিট লাগবে তোমার? খুব ইম্পর্টেন্ট কথা। আবার অনেক সময় জিজ্ঞাসা করা হয়, তুমি ডিআরই করবা, তুমি নার্সকে কি কি জিনিস নিয়ে আসতে বলবা, কি কি জিনিস প্রস্তুতি লাগবে? ভিন্ন উত্তর। তুমি নার্সকে না বললে তো নার্স তো ইচ্ছা করে নিয়ে আসবে না। কি কি জিনিস লাগবে? নার্স তো সবকিছু, যদিও নার্সদের পড়ানো হয় যেটা ডিআরই করতে হলে এই জিনিস লাগে, নার্সিং ট্রেনিং এর মধ্যে আছে। কিন্তু তুমি তো নার্সদের টিচার, যদি নিজেদের টিচিং করতে চাও বা নার্সদের বুঝাতে চাও, পড়াতে চাও, তোমাকে তো এগুলো জানতে হবে। তৈরিতে করবে নার্সরা। কি কি লাগবে আমি আগে বলে নেই, প্রি রিকুইজিটটা কি। 1 নম্বর হচ্ছে কাউন্সেলিং, সেটা হচ্ছে ভার্বাল কাউন্সেলিং। কোনটায় আমরা ভার্বাল কাউন্সেলিং করি আর কোনটা রিটেন কাউন্সেল, রিটেন কি কনসেন্ট, ভার্বাল কনসেন্ট আর কি। কাউন্সেলিং মানে কাউন্সেলিং অ্যান্ড কনসেন্ট, ভার্বাল কনসেন্ট। আর কাউন্সেলিং অ্যান্ড রিটেন কনসেন্ট, ওই যে আগের বার বললাম কাউন্সেলিং অ্যান্ড কনসেন্ট, ওই যে পারফরেশনের ক্ষেত্রে ওখানে লাগবে রিটেন কনসেন্ট। রিটেন কনসেন্ট আমরা কখন নেই, ভার্বাল কনসেন্ট আমরা কখন নেই? ভার্বাল কনসেন্ট হলো যখন আমরা লেস ইনভেসিভ প্রসিডিওর করি এবং পেশেন্টকে যখন অজ্ঞান না করি, এবং যেখানে আমরা ইউজুয়ালি কোনো টিস্যু কেটে বাদ দেই না শরীর থেকে, সেখানে আমরা ভার্বাল কনসেন্ট নেই। আর রিটেন কনসেন্ট হচ্ছে মোর ইনভেসিভ কোনো প্রসিডিওর যদি করি, সেই প্রসিডিওর করতে যদি রুগীকে অ্যানেস্থেটাইজ করতে হয় এবং কোনো টিস্যু যদি কেটে ফেলতে হয়, তাহলে তোমাকে রিটেন কনসেন্ট লাগবে। কেন? তুমি একটা টিস্যু কেটে ফেললে, রিটেন কনসেন্ট না নিলে রুগী পরে অস্বীকার করে, আমি তো এটা কাটতে বারণ করছি, ডাক্তার জোর করে কেটে ফেলছে, ইট ইজ ক্রিমিনাল অফেন্স। আর রুগীর গায়ের থেকে রুগীর পারমিশন ছাড়া তুমি কোনো কিছু কেটে ফেলতে পারো না, সুতরাং তোমার রিটেন কনসেন্ট লাগবে। বায়োপসি নিতে গেলেও রিটেন কনসেন্ট লাগবে। রুগী যদি বলে যে না আমি এটা অ্যালাউ করি নাই, তখন এটা ক্রিমিনাল অফেন্স, বি কেয়ারফুল। সেই জন্যে ভার্বাল কনসেন্ট নিয়ে আমরা সাধারণত প্রসিডিওরের ক্ষেত্রে যে টেস্টগুলো আমরা করি, যে ইনভেস্টিগেশন করি, সেগুলো ওই যেখানে অ্যানেস্থেশিয়া দেওয়া হয় না, অ্যানেস্থেশিয়া দিয়ে যদি রুগী আর মরে যায়, রুগী আর না বাঁচে, তখন যদি রুগী কনসেন্ট দিয়ে থাকে, রুগী বলে আমি তো, লোকজন বলবে না এ তো কনসেন্ট দেয় নাই, হ্যাঁ এ কেন অপারেশন, অজ্ঞান করা হয়েছে, অপারেশন করা হয়েছে।
সেই জন্য ডকুমেন্টেশন রাখতে হবে, মেডিকো লিগাল পারপাস, এটা যেন খেয়াল থাকে। তাহলে আমরা এখানে ভার্বাল কনসেন্ট নেবো, রুগীকে বোঝাবো যে আপনার এই রোগের জন্য এই ডিআরই এই এক্সামিনেশনটা করতে হবে, এটা এরকম প্রসিডিওর এভাবে করতে হবে, এর জন্য আপনি অনুমতি দিলে আমরা এই পরীক্ষাটা করব। সে রাজি থাকলে তখন তুমি এটা করবে, রাজি না থাকলে তুমি করতে পারবে না। 2 নম্বর হচ্ছে কাউন্সেলিং এর পর তোমাকে তৈরি হতে হবে নিজেকে। এরপর হচ্ছে পেশেন্টের প্রাইভেসি এনশিওর করতে হবে, কোথায় তুমি করবে, রুগীকে প্রাইভেসি লাগবে। তারপর হচ্ছে রুগীর পজিশন, রুগীকে পজিশন কোথায় শোয়াবা, শোয়ানোর জন্য একটা নির্দিষ্ট বেড লাগবে বা কট লাগবে, সেটা স্মুথ সারফেস হতে হবে, তোমার দাঁড়ানোর জায়গা থাকতে হবে, প্লাস তোমার পজিশন। একটা চিপার মধ্যে নিয়ে দাঁড়ালে যে রুগী শুতে পারে, তুমি দাঁড়াতে পারলে না, তাহলে হবে না। পজিশন মানে বোস্ট পজিশন অফ দ্য পেশেন্ট অ্যান্ড পজিশন অফ দ্য এক্সামিনার, দুটো। রুগী আইডিয়াল পজিশনে শুলো, তুমি আইডিয়াল পজিশনে দাঁড়াতে পারলে না, তাহলে হবে না, তোমাকে আইডিয়াল পজিশনে দাঁড়াতে হবে। তাহলে পজিশন, তাহলে কি হলো, প্রাইভেসি, পজিশন, বা এর আগে বলতে পারো হচ্ছে এডুকুয়েট লাইট, পর্যাপ্ত লাইট থাকতে, অন্ধকারের মধ্যে করা যাবে না, পর্যাপ্ত লাইট থাকতে হবে। এটা ওই যে আমাদের স্যাররা বলতেন যে লাইটের মনে থাকবে কিভাবে, মনে রাখবা যে ভালো, তুমি যে ডিআরই করছো এটা ভালো উদ্দেশ্য করছো, এই জন্য তুমি লাইটে করবা। মানুষ ভালো কাজ আলোতে করে আর খারাপ কাজ অন্ধকারে করে, হ্যাঁ, এটা বোঝানোর জন্য স্যার মনে রাখার জন্য বলতো। সুতরাং এটাও এডুকুয়েট লাইট লাগবে, প্লাস একটা এডিশনাল লাইট সোর্স লাগবে। এডুকুয়েট লাইট যে জায়গায় এক্সামিন করবা সেখানকার লাইট তো লাগবেই, প্লাস একটা এডুকুয়েট লাইট সোর্স লাগবে, টর্চ লাগবে, এডিশনাল একটা টর্চ লাগবে অন্তত, বা স্পট লাইট লাগবে। আচ্ছা, এরপরে হচ্ছে পেশেন্টের পজিশন আমি বলেই ফেলছি। অ্যাটেন্ডেন্ট লাগবে। অ্যাটেন্ডেন্ট কাদের কাদের লাগবে, এক্সামিনার যদি মেল হয়, পেশেন্ট যদি ফিমেল হয় তাহলে অ্যাটেন্ডেন্ট লাগবে, আর এক্সামিনার যদি ফিমেল হয় আর পেশেন্ট যদি মেল হয় তাহলে অ্যাটেন্ডেন্ট লাগবে। এটা যেন খেয়াল থাকে, আমরা খালি বলি ফিমেলে অ্যাটেন্ডেন্ট লাগবে, এটা কিন্তু নিয়ম না। হ্যাঁ, এটা অ্যাটেন্ডেন্ট লাগবে। তারপর হচ্ছে এটা হচ্ছে অ্যাডাল্ট মেল বা ফিমেলের কথা বললাম। আর যদি সে বাচ্চা হয়, বাচ্চা হলে মেল ফিমেল যাই হোক না কেন সবার ক্ষেত্রে অ্যাটেন্ডেন্ট লাগবে, লিগ্যাল গার্ডিয়ান লাগবে, বাচ্চা হলে পারে। অথবা সে যদি ইনসেন হয় বা মেন্টালি সে রিটার্ডেড হয় তাহলে অ্যাটেন্ডেন্ট লাগবে। পেশেন্ট যদি আনকনশাস হয় তাহলে অ্যাটেন্ডেন্ট লাগবে। আমরা খালি একটা জানি, খালি ফিমেল পেশেন্ট হলে অ্যাটেন্ডেন্ট লাগবে, এটা ঠিক না। অপোজিট সেক্সের অ্যাটেন্ডেন্ট লাগবে, বা পেশেন্ট যেটা সেক্সের হলে পারে অ্যাটেন্ডেন্ট লাগবে। ফিমেল হলে ফিমেল অ্যাটেন্ডেন্ট লাগবে, আইডিয়ালি ফিমেল অ্যাটেন্ডেন্ট। যদি না থাকে সেক্ষেত্রে ফিমেল অ্যাটেন্ডেন্ট লিগ্যাল গার্ডিয়ান না থাকলে নার্স দাঁড়ালেও হবে, এটা যেন খেয়াল থাকে। সুতরাং অ্যাটেন্ডেন্ট লাগবে, অ্যাটেন্ডেন্ট লাগবে অ্যাডাল্টের ক্ষেত্রে, অপোজিট সেক্স হলে, বাচ্চাদের ক্ষেত্রে লাগবে, মেন্টালি রিটার্ডেডদের ক্ষেত্রে লাগবে, আনকনশাস রুগীদের ক্ষেত্রে অ্যাটেন্ডেন্ট লাগবে। তাহলে অ্যাটেন্ডেন্ট লাগবে। পজিশন, রুগীর পজিশন কি হবে, তুমি যে পজিশনে ডিআরই করছো সেই ল্যাটারাল পজিশনে করো। ল্যাটারাল পজিশনে একটা পেশেন্টের বাটকটা হবে কটের মার্জিনে, সে অবলিকলি শুয়ে থাকবে এবং পাটা থাকবে পেটের কাছে টেনে নেবে, শরীরটা রিল্যাক্স রাখবে সেইবার। এবার তুমি তোমার গ্লাভস পরতে হবে, তোমাকে গ্লাভস পরতে হবে, মাস্ক পরতে হবে, অ্যাটলিস্ট গ্লাভস মাস্ক পরতে হবে। এরপর তোমাকে লুব্রিক্যান্ট নিতে হবে, লুব্রিক্যান্ট নিয়ে হাতে নিয়ে এরপর তুমি ইনস্পেকশন করবা, সব রেডি তৈরি হয়ে তুমি ইনস্পেকশন করবা পেরিয়ানাল রিজিনে কোনো ডিজিজ আছে কিনা। তারপরে লুব্রিক্যান্ট ফিঙ্গারটাকে দিয়ে অ্যানাসের উপরে ম্যাসেজ করতে হবে। ম্যাসেজ করলে পারে, জাস্ট একটু ম্যাসেজ করতে হবে বা রাব করতে হবে, করলে পারে তখন স্পিংটারটা রিল্যাক্স হবে এবং পেশেন্টেরও, পেশেন্ট যেটা অ্যানশাস থাকবে বা টাইট করে রাখবে সেটা পেশেন্ট শরীরটাও ঢিলা করবে। তখন এটাকে টিপটাকে ঢুকানো হবে না, পাল্পটাকে, ফিঙ্গারের পাল্প, টিপের পাল্পটা দিয়ে আঙ্গুলটাকে ঢুকাতে হবে ভিতরে। তারপরে আস্তে আস্তে এটা স্ট্রেট করতে হবে, সরাসরি ঢুকপক করা যাবে না, পাল্পটাকে দিয়ে ম্যাসেজ করে ঢুকিয়ে তারপর আস্তে আস্তে সোজা করতে হবে। এইবার আমি ভিতরে ঢুকানোর পর আমি প্রথমে লুমেন দেখবো, অবজার্ভ করব, তারপরে এক একটা করে ওয়াল, হাতের পজিশন যেখানে আমি ঢুকাবো, আমি রাইট হ্যান্ডেড হলে পারে আমাকে প্রথমে আমি পোস্টেরিয়ার ওয়াল দেখতে পারবো, পোস্টেরিয়ার ওয়াল দেখার পর ল্যাটারাল ওয়াল, হ্যাঁ, এক ল্যাটারাল রাইট বা লেফট ল্যাটারাল ওয়াল, তারপরে অ্যান্টেরিয়ার ওয়াল, তারপরে আনাদার ল্যাটারাল ওয়াল,
এগুলো যেসব স্ট্রাকচার আছে এক এক করে দেখতে হবে। পোস্টেরিয়র ওয়ালে কি আছে স্ট্রাকচার, ইম্পর্ট্যান্ট স্ট্রাকচারের মধ্যে মেলের স্ট্রাকচারই আছে রেকটাম। হ্যাঁ সরি, রেকটাম বলছি কেন, পোস্টেরিয়র স্ট্রাকচারে ইয়ে আছে হচ্ছে আমাদের লিম্ফ নোড থাকতে পারে, স্ট্রাকচার লিম্ফ নোড থাকতে পারে, কোনো কালেকশন থাকতে পারে ওখানে, বা বনি রিস থাকতে পারে। পোস্টেরিয়রে তেমন কোনো ইম্পর্ট্যান্ট স্ট্রাকচার নাই। অ্যান্টেরিয়রে কি আছে, মোস্ট অফ দ্য স্ট্রাকচার ইন অ্যান্টেরিয়র ওয়াল, মেল ফিমেলের ক্ষেত্রে। মেলের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট হচ্ছে প্রোস্টেট। প্রোস্টেট সম্বন্ধে ডিটেল জানতে হবে, তখন আমরা আলাদা আগের দিন বলেছি, এখানে আমরা রিপিট করব না। প্রোস্টেটের ক্ষেত্রে পোস্টেটের ডিটেল জানতে হবে, পোস্টেটের রিলেশন জানতে হবে, পোস্টেটের অ্যান্টেরিয়র স্ট্রাকচারের সাথে পোস্টেরিয়র পোস্টেটের স্ট্রাকচার একটাল ওয়াল আছে সেগুলো জানতে হবে। আর ফিমেলের ক্ষেত্রে হলে তার অ্যান্টেরিয়রলি কি থাকবে, রেকটাম দিয়ে করলে পারে, সার্ভিস থাকবে, ফিল করতে পারবো আমরা, ভ্যাজাইনাল ওয়ালে কিছু থাকলে সেটা আমরা ফিল করতে পারবো, বা দুই ল্যাটারাল ওয়ালে। এখানেও কোনো ইম্পর্ট্যান্ট স্ট্রাকচার থাকে না, দুই দিকে দুই ফর্নিক্স থাকে, উপরের দিকে দুই ফর্নিক্স দিয়ে আমরা পেলভিক স্ট্রাকচারগুলোকে ফিল করতে পারি। এভাবে এক এক করে আমাদের দেখতে হবে, এক এক করে। তারপরে আমরা লুমেনের মধ্যে যেসব কি কি স্ট্রাকচার পেতে পারি, লুমেনের মধ্যে আমরা ফিকাল ম্যাটার পেতে পারি, লুমেনের মধ্যে আমরা পলিপ পেতে পারি, লুমেনের মধ্যে আমরা গ্রোথ পেতে পারি, লুমেনের মধ্যে আমরা ফরেন বডি পেতে পারি। এইগুলো হচ্ছে লুমেনের মধ্যে আমরা পেতে পারি। এবার ফিঙ্গারটাকে উইথড্র করার পর আমাকে হাতে কোনো স্টেনিং আছে কিনা, এটা ফিকাল স্টেনিং হতে পারে, প্রুলেন্ট স্টেনিং হতে পারে, ব্লাড স্টেনিং হতে পারে, যাই হোক না, মিউকয়েড স্টেনিং হতে পারে, সেটা আমাকে নোট করতে হবে। করা হয়ে গেলে পেরিয়ানাল রিজিনটাকে কয়েক পিস গজ দিয়ে এটা মুছে দিতে হবে, দিয়ে তার কাপড়টাকে, এক্সপোজার কথা আমি বলি নাই, এক্সপোজারটার কথা বলি নাই, আগেই বলা উচিত ছিল। সেই এক্সপোজার করা থাকলে সেটাকে আবার কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। দিস ইজ অল অ্যাবাউট ডিআরই, এত কিছু করা লাগবে। হ্যাঁ, তাহলে পজিশনের পরই এক্সপোজার, এই পয়েন্টটা আসবে, এটা যেন খেয়াল থাকে। আমি আর রিপিট করছি না, অনেক কথা বললাম, এটা সবই বলা হয়েছে, বারবার বলা হয়েছে, কিন্তু স্টেপগুলো প্রতিটা গুরুত্বপূর্ণ। এবার নার্স কি কি জিনিস নিয়ে আসবে সেটা একটু বলে নিই। নার্স কি কি নার্স নিয়ে আসবে, মাস্ক নিয়ে আসবে, সে ইয়ে নিয়ে আসবে, কি বলে, গ্লাভস নিয়ে আসবে, জেলি নিয়ে আসবে, গজ নিয়ে আসবে, কিডনি ট্রের উপরে করে এগুলো নিয়ে আসবে। অ্যাটলিস্ট 2 পিস গজ আনতে হবে, অ্যাটলিস্ট 2 পিস গজ। একটা তোমার শুরুতে লাগতে পারে, কোনো স্ট্রেনিং থাকলে মুছতে শেষে একটা বিয়ারি করা হয়ে গেলে মুছে দিতে হবে। 1 পিস গজ আনলে হবে না, অ্যাটলিস্ট 2 পিস গজ, মিনিমাম 2 পিস গজ লাগবে। আচ্ছা, একটা টর্চ নিয়ে আসবে, প্রক্টোস্কোপ নিয়ে আসবে। ডিআরই করা যদি প্রয়োজন হয় একবারেই তুমি প্রক্টোস্কোপ করো। ডিআরির মধ্যে কিন্তু প্রক্টোস্কোপ পড়ে না, কিন্তু প্রক্টোস্কোপ সবসময় রেডি থাকবে, প্রয়োজন হলে তোমাকে সেটা করতে হবে। হ্যাঁ, তাহলে কি কি বললাম, নার্স কি কি নিয়ে আসবে, এটা কিডনি ট্রের উপরে করে গজ নিয়ে আসবে, গ্লাভস নিয়ে আসবে, মাস্ক নিয়ে আসবে, সবই স্টেরাইল হবে তারপর লুব্রিক্যান্ট সাথে নিয়ে আসবে, স্টেরাইলের মধ্যে তো লুব্রিক্যান্ট রাখা হয় না, লুব্রিক্যান্ট সাথে করে নিয়ে আসবে, টর্চ সাথে করে নিয়ে আসবে, এগুলি নার্স সাথে করে নিয়ে আসবে। তাহলে তুমি ডিআরই করতে পারবে। অল অ্যাবাউট ডিআরই। এখন কোশ্চেন আছে, হোয়াট আর দ্য ডিজিজ ক্যান বি রিভিলড বাই ডিআরই। আমি অলরেডি বলে ফেলছি অনেক কিছু, কি কি ডিজিজ আমরা ডিআরই করে ডায়াগনোসিস করতে পারি। ফার্স্ট হচ্ছে পেরিয়ানাল অ্যাবসেস। আচ্ছা, এখন আর ডিআরই কখন করবো না সেটা আগে কথা, এখানে আগে কন্ট্রাইন্ডিকেশন জানতে হবে, কন্ট্রাইন্ডিকেশন আগে জানতে হবে। ডিআরই আমরা কখন করবো না, কন্ট্রাইন্ডিকেটেড কখন। এক কথায় উত্তর হচ্ছে এনি পেনফুল কন্ডিশন অফ দ্য অ্যানাস, এনি পেনফুল কন্ডিশন অফ দ্য অ্যানাসে আমাদের বেডসাইড ডিআরই আমরা করতে পারবো না। তাহলে এক কথায় উত্তর হয়ে গেল। তাহলে এই পেনফুল করাল কন্ডিশনগুলো কি কি, পেরিয়ানাল অ্যাবসেস, খুব সিম্পল, পেরিয়ানাল অ্যাবসেস, অ্যাকুট অ্যানাল ফিশার, এই দুটো যেন ভুল না হয়, অ্যাকুট অ্যানাল ফিশার অ্যান্ড পেরিয়ানাল অ্যাবসেস। তাহলে এই দুটো ডিজিজও তো আমরা ডিআরইর আগে তো ইন্সপেকশনও ডিআরইর পার্ট, তাহলে ডিআরই করে আমরা এই ডিজিজ ডায়াগনোসিস করতে পারি, পেরিয়ানাল অ্যাবসেসটা আমরা বুঝতে পারি, দেখেই বুঝতে পারি। আচ্ছা, আর কি করতে পারি, ফিস্টুলা অ্যান্ড সাইনাস যদি থাকে, এটা ইনস্পেকশনেই আমরা বুঝতে পারি, এটাও ডিআরই করে ডায়াগনোসিস করতে পারি। ডিআরই ইনস্পেকশন ডিআরইর পার্ট, পেরিয়ানাল রিজনটা। আর কি কি ভিতরে আমরা যখন ঢুকবো এক এক করে বললাম, অ্যানাল ফিশার, ক্রনিক অ্যানাল ফিশার, অ্যাকুটে তো আমরা ডিআরই করবো না, ক্রনিক অ্যানাল ফিশার আমরা ডায়াগনোসিস করতে পারি। তারপরে আর কি কি ডায়াগনোসিস করতে পারি আমরা, ওই যে বললাম লুমেনের মধ্যে পলিপ থাকলে ডায়াগনোসিস করতে পারি, তারপর টিউমার থাকলে ডায়াগনোসিস করতে পারি, ফরেন বডি থাকলে ডায়াগনোসিস করতে পারি। এগুলি আমরা লুমেনের মধ্যে।
আর ওয়ালের মধ্যে কি থাকলে পারে, আবার আলসারেটিভ টিউমার যদি হয় ওয়ালে থাকলে ডায়াগনোসিস করতে পারি। হ্যাঁ, তারপর স্ট্রিকচার থাকলে ডায়াগনোসিস করতে পারি। ওয়ালে যদি স্ট্রিকচার থাকে সেটা আমরা ডায়াগনোসিস করতে পারি। এবার আউটসাইড দ্য ওয়ালে কি পারবো আমরা, বিইপি, বিনাইন এনলার্জমেন্ট অফ দ্য প্রোস্টেটাইটিস, সেমিনাল ভেসিকেলে যদি কোনো টিউবারক্লোসিস থাকে সেটা আমরা বুঝতে পারি। এটা হলো মেলের ক্ষেত্রে গেল। ফিমেলের ক্ষেত্রে আমরা ভ্যাজাইনাল ডিজিজ, সার্ভাইকাল ডিজিজ আমরা ডায়াগনোসিস করতে পারি। আর কি করতে পারি, পেলভিক ক্যাভিটিতে কোনো কালেকশন বা ম্যাস থাকলে সেটা আমরা নিশ্চিত হতে পারি। তাহলে এইসব ডিজিজ আমরা ডিআরই করে ডায়াগনোসিস করতে পারি। এটা তুমি একটু চিন্তা করে নিজেদের মতো করে পড়লে পারে মনে থাকবে, কিন্তু ওই যে গাইড বা বইতে মুখস্থ করতে গেলে মনে থাকবে না। নিজেদের মনে করে মাথায় সেট করে রাখবা বা চোখ বন্ধ করে চিন্তা করবা একটু সময় নিয়ে, তাহলে জীবনে আর কখনো ভুল হবে না, কম বেশি কিছু মনে থাকবে। অনেক কিছু বলে ফেললাম আমি ডিআরই সম্বন্ধে। হঠাৎ দ্য কমপ্লিকেশন অফ অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস অলরেডি আমি বলেছি, হ্যাঁ, খুব বেশি রিক্যাপিচুলেট করার দরকার নাই। হঠাৎ দ্য সাইট অফ, এটাও বলে ফেলছি আমি, অ্যাপেন্ডিক্স, গ্যাংগ্রিন অফ দ্য অ্যাপেন্ডিক্স। তাহলে কমপ্লিকেশনে কি বলেছিলাম, অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিসের কমপ্লিকেশন, এটা মোজাম্মেল স্যারও তোমাদের পড়িয়েছেন। সেটা ওই যে বললাম কি কি হতে পারে, গ্যাংগ্রিনাস অ্যাপেন্ডিসাইটিস হতে পারে, পারফোরেটেড অ্যাপেন্ডিক্স বা পারফোরেশন হতে পারে, অ্যাবসেস হতে পারে, লাম্প হতে পারে, পাইলোফ্লেভাইটিস হতে পারে, বা পোর্টাল পাইমিয়া হতে পারে, পোর্টাল পাইমিয়া হয়ে লিভার অ্যাবসেস হতে পারে, আবার এদিকে ইন্ট্রাঅ্যাবডোমিনাল অ্যাবসেস হতে পারে, বা রিসিডুয়াল অ্যাবসেস যেটাকে আমরা বলি, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হতে পারে, অনেক কিছু হতে পারে এর থেকে আলটিমেটলি কমপ্লিকেশন হিসাবে। হোয়াট ইজ দ্য সাইট অফ গ্যাংগ্রিন, আগের দিনই বলেছি, ক্লিয়ার কথা। গ্যাংগ্রিন দুই ধরনের অ্যাপেন্ডিসাইটিস আছে, একটা ক্যাটারাল অ্যাপেন্ডিসাইটিস বা নন অবস্ট্রাকটিভ অ্যাপেন্ডিসাইটিস, আর একটা হচ্ছে অবস্ট্রাকটিভ অ্যাপেন্ডিসাইটিস। নন অবস্ট্রাকটিভ অ্যাপেন্ডিসাইটিস বা ক্যাটারাল অ্যাপেন্ডিসাইটিস বা ইনফ্লামেটরি অ্যাপেন্ডিসাইটিস যেটা, এটাই হবে নেয়ার দ্য টিপ। অ্যাভাসকুলার হবে যেখানে আগে, সেটা হলো নেয়ার দ্য টিপ, নেয়ার দ্য টিপে পারফোরেশন হবে। আর অবস্ট্রাকটিভ অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে পারফোরেশন হবে নেয়ার দ্য বেজ, অ্যাট দ্য সাইট অফ ফিকোলিথ ইনফেকশন, যেখানে ফিকোলিথটা ইনফেকশন হয়ে গেছে তার এগেনস্টে ওয়ালে প্রেশার নেক্রোসিস হবে। আর ক্যাটারালার ক্ষেত্রে হবে হচ্ছে যেখানে প্রথমে অ্যাভাসকুলার হবে, অ্যাপেন্ডিকুলার ভেসেল যখন ব্লকড হয়ে যাবে তখন সে মোস্ট ডিস্টাল পয়েন্ট যেটা, সেখানে অ্যাভাসকুলার আগে হবে, মানে নেয়ার দ্য টিপ। এটা পরিষ্কার হবে, দুটো পরিষ্কার কথা, একটা নেয়ার দ্য টিপ, একটা নেয়ার দ্য বেস। এখানে আর আমি যাচ্ছি না। কজেস অফ ফ্রেশ, আমি আগের দিনই বলেছি, ব্লিডিং পার রেক্টাম। এখানে আমার মনে হয় না এটা রিপিট করে সময় নষ্ট করার দরকার আছে, আমি ডিটেলস বলেছি। ফ্রেশ পার ব্লিডিং, এখানে ফ্রেশ ব্লিডিং পার রেক্টাম বলা হচ্ছে। ওই একই কোশ্চেন আগেরটার মতোই, কোয়ালিফাই করা হয় নাই, পেনফুল বা পেনলেস বা এস কোয়ালিফাই করা হয় নাই, পরপর তোমরা বলে যাবা। ডেসক্রাইব দ্য রুট অফ এ স্প্রেড অফ কার্সিনোমা অফ দ্য স্টোমাক, এটাও আগের দিন বলে গেছি কি কি রুট। আবার একটু রিক্যাপিচুলেট করি, কারণ এই কোশ্চেনটা এত বেশি জিজ্ঞাসা করা হয় আর তোমরা এত বেশি গোলমাল করো, হ্যাঁ, যে আমরা খুব বিড়ম্বনায় পড়ি। শুধু পরীক্ষার সময়, এক্সটার্নালের সময় আমাদের বিড়ম্বনায় পড়তে হয়। কি কি বললাম, রুট অফ স্প্রেড, মেটাস্টাসিস বলা হয় নাই, তাহলে একটা ডাইরেক্ট স্প্রেড। ডাইরেক্ট স্প্রেড হচ্ছে কোথায় হবে, আগের দিনই বলেছি যে ইসোফেগাসে হবে, প্যানক্রিয়াসে হতে পারে, আর একটা হতে পারে ওমেন্টামে হতে পারে, এটা ইভেন কোলনে হতে পারে, ইভেন লিভারেও হতে পারে। ডাইরেক্ট স্প্রেড গায়ে যখন লিভারে লেগে থাকে, লিভারে দুইভাবে মেটাস্টাসিস হতে পারে, একটা হতে স্প্রেড হতে পারে, একটা মেটাস্ট্যাটিক স্প্রেড, একটা ডাইরেক্ট স্প্রেড, দুটোই হতে পারে। যাই হোক, অপ্রয়োজনীয় ওইগুলো না বলাই ভালো। পরীক্ষার সময় চাপে থাকো, তোমরা পরিষ্কার কথাগুলো বলবা। তাহলে ইসোফেগাস যা লেগে থাকে স্টোমাকের সাথে, যে স্ট্রাকচারগুলো, ইসোফেগাসে হতে পারে ডাইরেক্ট কন্টিনিউটি, ওমেন্টামে হতে পারে, প্যানক্রিয়াসে হতে পারে, আরেকটা কি বললাম যে ট্রান্সভার্স কোলনে হতে পারে। আচ্ছা, এবার মেটাস্ট্যাটিক স্প্রেড, মেটাস্ট্যাটিক লিম্ফেটিক স্প্রেড। লিম্ফেটিক হচ্ছে রিজনাল লিম্ফ নোড, আলটিমেটলি সব সিলিয়াক লিম্ফ নোডে যাবে, হ্যাঁ, সিলিয়াক লিম্ফ নোডে যাবে। আচ্ছা, আর লোকাল লিম্ফ নোড, আর ডিস্টালে তো গেল, আমাদের অনেক ডিস্টালি সব জায়গায় যেতে পারে, আলটিমেটলি ওই যে ভার্কোস নোডেও যেতে পারে, গ্ল্যান্ডে যেতে পারে। আর হেমাটোজেনিয়াস স্প্রেড কোথায় হবে,
ফার্স্ট হবে লিভার, এটা যেন মনে থাকে, লিভার, এটা ভুললে চলবে না। লিভারের পরে বাদ বাকিগুলো যেখানে যায় যাক, লিভার যেন ভুল না হয়। এটা পোর্টাল সার্কুলেশনের এরিয়ার জন্য সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট কথা। হেমাটাইটিস হচ্ছে ট্রান্সলোমিক স্প্রেড। ট্রান্সলোমিক স্প্রেড উপর থেকে নিচে একটা সিলোমিক ক্যাভিটিতে, যেন পেরিটোনিয়ামে হতে পারে, টোটাল পেরিটোনিয়াল ক্যাভিটিতে হতে পারে। আর কোথায় কোথায় হতে পারে ট্রান্সলোমিক স্প্রেড? আমলিকাসে হতে পারে, ওভারিতে হতে পারে, পাউস অফ ডগলাসে হতে পারে, হ্যাঁ, তারপরে রেক্টোভেসিক্যাল পাউসে হতে পারে। তাহলে এগুলো ট্রান্সলোমিক। আরেকটা বলেছিলাম যে কি ওটাকে বলে, যে কাপরিজিনে থ্রোম্বোফ্লেবাইটিস হতে পারে। হ্যাঁ, কি বল, হ্যাঁ, এটাও মেটাস্টাসিস প্যারানিওপ্লাস্টিক সিন্ড্রোমের মাধ্যমে হতে পারে, প্যারানিওপ্লাস্টিক সিন্ড্রোমের মাধ্যমে। আচ্ছা, এগুলো গতদিন বলেছি, সেটা আমি জাস্ট রিক্যাপিচুলেট করলাম। আচ্ছা, এরপরে আমরা আর একটা স্লাইড দিয়েছিলাম, যেহেতু অনেকগুলো কোশ্চেন রিপিট আছে, আর একটা স্লাইড আছে, সেই স্লাইডটাও অনেক ভালো ভালো কিছু কোশ্চেন আছে, সেটা আমরা একটু আলোচনা করি আজকে এর সঙ্গে। হ্যাঁ, মেনশন দি ম্যানেজমেন্ট অফ অ্যাডভান্স ব্রেস্ট কার্সিনোমা। ব্রেস্ট কার্সিনোমা, স্টোমাক কার্সিনোমা সম্বন্ধে ভালো করে জেনে যাবে পরীক্ষার সময়। এই দুটো ম্যালিগন্যান্সি সম্বন্ধে খুব ভালো করে পরীক্ষায় জেনে যাবে মোটামুটি। হ্যাঁ, প্ল্যান, তোমাদের প্রিন্সিপিল ডিটেল জানতে হবে না, প্রিন্সিপিল। ব্রেস্ট ক্যান্সারের যদি রুগী তোমাদের লং কেসে থাকে, সবসময় ডায়াগনোসিস করলে ক্লিনিক্যাল ডায়াগনোসিস করে ক্লিনিক্যাল স্টেজিং করতে হবে। আর কোনো ডিজিজের স্টেজিং তোমাকে লিখতে হবে না ক্লিনিক্যাল ডায়াগনোসিসে। শুধুমাত্র ব্রেস্ট ক্যান্সারের কেস তো থাকবেই, কোনো সন্দেহ নাই লং কেসে। সেক্ষেত্রে ক্লিনিক্যাল ডায়াগনোসিসের সাথে ক্লিনিক্যাল স্টেজিং লিখে দিতে হবে। ভুল করো তোমরা, লেখো ব্রেস্ট কার্সিনোমা, শুধু এটা লিখলে হবে না, কোন ব্রেস্টে সেটা লিখতে হবে। দুটো ইন্ডিপেন্ডেন্ট ইউনিট, একদম পরিষ্কার করে, রাইট ব্রেস্ট লেফট ব্রেস্ট একটা, আর কোন স্টেজে আছে, কোন ক্লিনিক্যাল স্টেজে আছে সেটা পরিষ্কার করে বলতে হবে। কোন ক্লিনিক্যাল স্টেজে, তোমরা জানো ক্লিনিক্যাল স্টেজ। আর এটা মোজাম্মেল স্যার পড়ায়, মোজাম্মেল স্যারের বোর্ডে কোশ্চেন হবে, সুতরাং উনি জানতে চাইবে। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, ব্রেস্ট ডিজিজের সম্বন্ধে মেয়েরা একটু ভালো করে জেনে যেও, বিশেষ করে ডিজিজগুলোর নাম। আর মেয়েদের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা ফাইব্রোসিস্টিক ডিজিজ অফ দ্য ব্রেস্ট, এর ম্যানেজমেন্ট এবং ভালো করে বলতে হবে, উল্টো পাল্টা করে বললে কিন্তু স্যার খুব মাইন্ড করে। আর হলো সেলফ ব্রেস্ট অ্যাসেসমেন্ট, হ্যাঁ, বা ব্রেস্ট সেলফ এক্সামিনেশন, বিএসসি বিভিন্নভাবে বলা হয়। সেলফ ব্রেস্ট অ্যাসেসমেন্ট বা ব্রেস্ট সেলফ এক্সামিনেশন, যেটাই বলো না কেন, এটা কিভাবে করতে হয়, কখন করতে হয়, হ্যাঁ, কেন করতে হয়, এটা কিন্তু এটা ন্যাশনাল প্রোটোকল। ইট ইজ ন্যাশনাল প্রোটোকল ফর স্ক্রিনিং। এটা সম্বন্ধে ভালো করে জানতে হবে। নিশ্চয়ই মোজাম্মেল স্যার খুব ভালো করে পড়িয়েছে, এবং তোমরা এটার সম্বন্ধে ভালো করে জেনে নেবা, না জেনে পরীক্ষা দিতে এসো না মেয়েদের ক্ষেত্রে। আচ্ছা, এখানে একটা পার্ট আছে, হোয়াট ইজ অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সার, ব্রেস্ট কার্সিনোমা অ্যাডভান্স স্টেজ 3 and 4। এটার ইম্পর্টেন্সটা কি, একটা ইম্পর্টেন্সের জন্যই কোশ্চেনটা আলাদা করে দেওয়া হয়েছে। আর স্টেজ 1 and স্টেজ 2 হচ্ছে আর্লি ব্রেস্ট ক্যান্সার। আর্লি ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট অ্যান্ড কিউরেটিভ সার্জারি। আর অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সারে কিউরেটিভ ট্রিটমেন্ট না, ট্রিটমেন্ট ইজ প্যালিয়েটিভ। ইন জেনারেল ট্রিটমেন্ট ইজ প্যালিয়েটিভ। কিন্তু এই অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সারকে যদি আমরা কি করে নেই, আমরা কি বলে, এই কেমোথেরাপি, আমরা যদি নিউ অ্যাডজুভেন্ট থেরাপি দিয়ে নেই, অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সারকে যদি আমরা নিউ অ্যাডজুভেন্ট থেরাপি দিয়ে স্টেজ 1 বা স্টেজ 2-তে আনতে পারি, 3-4 থেকে স্টেজ 1 বা স্টেজ 2-তে আনতে পারি, তখন আমরা কিন্তু কিউরেটিভ সার্জারি করতে পারবো। তার মানে অ্যাডভান্স ক্যান্সারের ক্ষেত্রে আগে নিউ অ্যাডজুভেন্ট থেরাপি, দেন সার্জারি, এটা যেন খেয়াল থাকে। আর আর্লি ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আগে সার্জারি, পরে অ্যাডজুভেন্ট থেরাপি, এটা যেন কনফিউশন না হয়। আগে সার্জারি, আর্লি ব্রেস্ট স্টেজ 1 and স্টেজ 2 ক্ষেত্রে আগে সার্জারি করব, তারপরে অ্যাডজুভেন্ট থেরাপি দেবো।
আর অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আগে নিউ অ্যাডজুভেন্ট দেব, তারপরে সার্জারি করব, তাহলে আমাকে আর্লি এটা স্টেজ 1 স্টেজ 2-তে চলে আসবে। এইবার হোয়াট ইজ নিউ অ্যাডজুভেন্ট থেরাপি, এটা নিয়ে তোমরা খুব ঝামেলা করো। ঝামেলা করার কারণ হচ্ছে আমরা অনেকে ঝামেলা করে পড়িয়েছি তোমাদের, হ্যাঁ। কিন্তু আশেপাশে যদি বললাম যে বোর্ডে অনেক সময় বিভিন্ন অ্যালাইড সাবজেক্টের টিচাররা বসে থাকে এবং তাদের অনারে কিছু কোশ্চেন তোমাদের করা হয় তাদের উপস্থিতিতে, তখন কিন্তু এইসব কোশ্চেনের উত্তর এর উল্টোপাল্টা দিলে তখন তারা বিরক্ত হয়। তারা মনে করে যে তারা তার কিছু পড়াই নাই, বা তোমরা কিছু পড়ো নাই, অথবা তোমরা তার ক্লাস করো নাই। এটা তার জন্যে বিব্রতকর এবং সে অ্যানয়েড হয় অনেক সময়, যদিও সে মার্ক দেয় না, কিন্তু সিচুয়েশনটা তখন তোমার জন্য আনফেভারেবল হতে পারে। কিভাবে বলবে নিউ অ্যাডজুভেন্ট? অনেকেই বলে যে কেমোথেরাপি আফটার সার্জারি। ইট ইজ নট দ্য অ্যান্সার, ইট ইজ অন পার্ট অফ দ্য অ্যান্সার। তোমার যদি অ্যাডভান্স ব্রেস্ট কি বলে লিউকেমিয়া হয়, অ্যাডভান্স লিউকেমিয়া হলে তুমি কেমোথেরাপি দিচ্ছ না, কেমোথেরাপির আগে অন্য চিকিৎসা দিতে হচ্ছে, তাহলে সেটা কি সার্জারি হবে নাকি? সবসময় সার্জারির পরে কেমোথেরাপি দিলেই তুমি নিউ অ্যাডজুভেন্ট বলবা, অন্য জায়গায় বলবা না, তা তো হবে না। তাহলে কথাটা হচ্ছে ইট ইজ দ্য modalities of treatment that given to the primary treatment of that neoplasm. কি বললাম আমি? তাহলে it is the modalities of treatment that given prior to the primary treatment of that neoplasm. তার মানে কি, ব্রেস্টের প্রাইমারি ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি। এর আগে যদি তুমি কেমোথেরাপি দাও, রেডিওথেরাপি দাও, হরমোন থেরাপি দাও, ইমিউনোথেরাপি দাও, যাই দাও না কেন, সেটা হবে নিউ অ্যাডজুভেন্ট। আবার সিস্টেমিক নিওপ্লাজম যেটা, যেমন লিউকেমিয়া, লিম্ফোমা, এর চিকিৎসা হলো কেমোথেরাপি। এই কেমোথেরাপির আগে যদি তুমি রেডিওথেরাপি, অনেক সময় রেডিওথেরাপি দিতে হয়, স্পাইনাল কর্ডে রেডিওথেরাপি দেয়, রেডিওথেরাপি দাও, ইমিউনোথেরাপি দাও, বা এই ধরনের যে কোনো চিকিৎসা দাও, তাহলে সেটা হবে নিউ অ্যাডজুভেন্ট তার ক্ষেত্রে। তাহলে পরিষ্কার হলো, ইট ইজ দ্য মডালিটিস অফ ট্রিটমেন্ট দ্যাট গিভেন প্রায়র টু দ্য প্রাইমারি ট্রিটমেন্ট অফ দ্যাট নিওপ্লাজম, ইট ইজ দ্য নিউ অ্যাডজুভেন্ট। তাহলে অ্যাডজুভেন্ট হচ্ছে কি, ইট ইজ দ্য মডালিটিস অফ ট্রিটমেন্ট দ্যাট গিভেন আফটার দ্য প্রাইমারি ট্রিটমেন্ট অফ দ্যাট নিওপ্লাজম। একই কথা। তাহলে এটা মডালিটিস অফ, তাহলে লিউকেমিয়ার ক্ষেত্রে কেমোথেরাপির পর যদি আমি রেডিওথেরাপি দিই, সেটা তখন অ্যাডজুভেন্ট থেরাপি। লিম্ফোমার ক্ষেত্রে চিকিৎসা দেওয়ার পর যদি আমি কোনো কারণে সার্জারি করি, কেমোথেরাপি দেওয়ার পর সার্জারি করি, তাহলে সেই সার্জারি হবে অ্যাডজুভেন্ট থেরাপি। আবার ব্রেস্টের টিউমারের ক্ষেত্রে সার্জারির পর যদি আমি কেমোথেরাপি দিই, সেটা হবে অ্যাডজুভেন্ট থেরাপি। সার্জারির পর যদি আমি ইমিউনোথেরাপি দিই, রেডিওথেরাপি দিই, তাও হবে অ্যাডজুভেন্ট থেরাপি। তাহলে পরিষ্কার হলো, নিউ অ্যাডজুভেন্ট থেরাপি আমরা কেন দেই, এবার কোশ্চেন আসবে। নিউ অ্যাডজুভেন্ট থেরাপি আমরা কেন দেই, বা নিউ অ্যাডজুভেন্ট থেরাপির সুবিধা কী কী, দুই উত্তর। বা এম অফ নিউ অ্যাডজুভেন্ট থেরাপি কি? এম অফ নিউ অ্যাডজুভেন্ট থেরাপি হচ্ছে ডাউন স্টেজিং অফ দ্য টিউমার। এম অফ নিউ অ্যাডজুভেন্ট থেরাপির হচ্ছে টিউমারকে ডাউন স্টেজ করা। ডাউন স্টেজ করা মানে এই যে অ্যাডভান্স ব্রেস্ট টিউমার আছে, তার মানে স্টেজ 3 বা 4 আছে, এইটাকে যদি আমি নিউ অ্যাডজুভেন্ট দিয়ে স্টেজ 3 থেকে স্টেজ 2-তে আনতে পারি, অথবা 1-এ আনতে পারি, অথবা স্টেজ 4টা আছে। আচ্ছা, নেটের সমস্যা হয়েছে, আমি ফিরে এসেছি। তাহলে কি বললাম, ডাউন স্টেজ মানে যে স্টেজে ক্লিনিক্যালি টিউমারটা আছে, কেমোথেরাপি বা অন্য কোনো মডেল রেডিওথেরাপি দেওয়ার পর যদি ওর স্টেজটা আরও নিচের দিকে নেমে আসে, 4 থেকে 3-এ আসে, 2-এ আসে, বা 1-এ আসে, বা 3 থেকে 2-এ আসে, বা 1-এ আসে, বা 3-এর থেকে যদি 3-এই থেকে যায়, তাহলে ডাউন স্টেজ হবে না। 4-এ যদি 4-এই থেকে যায়, তাহলে ডাউন স্টেজ হবে না। তাহলে দিস ইজ দ্য ডাউন স্টেজ। তাহলে এম হচ্ছে আমাদের ডাউন স্টেজিং অফ দ্য টিউমার। কি কি সুবিধা পাওয়া যায় নিউ অ্যাডজুভেন্ট দিলে, সেটা জানতে হবে। নিউ অ্যাডজুভেন্ট দিলে কি হয়, টিউমারের সাইজ ছোট হয়, টিউমারের ভাস্কুলারিটি কমে যায়। ছোট হয়ে যাওয়ার জন্য ব্লাড সাপ্লাই কম লাগে, তাহলে ভাস্কুলারিটি কমে যায়। আমি একটা উপকারিতা আবার পরে বলবো। এরপরে হচ্ছে
প্রথমেই বললাম সাইজ ছোট হয়, ভাস্কুলারিটি কমে যায়, আর টিউমার সেলের সেন্সিটিভিটি বাড়ে টু দ্য ট্রিটমেন্ট। কথাটার মানে কি, এক একটা করে আসি। সাইজ ছোট হয়ে যায় মানে কেমোথেরাপি বা রেডিওথেরাপি বা নিউ অ্যাডজুভেন্ট যখন আমরা দেবো অনেক টিউমার সেল মরে যাওয়ার জন্যে সাইজটা ছোট হয়ে যাবে। সাইজটা ছোট হয়ে গেলে পারে তাহলে আমরা যখন অপারেশন করতে গেলে, আগে একটা টিউমার অনেক বড় ছিল, সেটা বের করতে গেলে আর আশেপাশে ভাইটাল স্ট্রাকচার যেগুলো ছিল সেগুলোকে ইনজুরি হয়ে যায়, কেটে যাওয়ার ঝুঁকি ছিল, সেটা এখন যদি সাইজ ছোট হয়ে যায় সেই ঝুঁকিটা কমে যাবে। ভাস্কুলারিটি কমে যায়, ভাস্কুলারিটি টিউমারের ম্যাস কমে গেলে রক্ত চলাচল কম লাগে, ব্লাড ভেসেল তখন কম লাগে, সাপ্লাই কমে যাবে। ভাস্কুলারিটি যদি কমে যায় তাহলে অপারেশনের সময় ব্লিডিং কম হবে। তাহলে আরেকটা হচ্ছে কি, টিউমারের সেন্সিটিভিটি বাড়ে। একটা বড় টিউমার মনে করো, সেখানে আমার যে পরিমাণ রেডিওথেরাপি লাগতো, যে পরিমাণ কেমোথেরাপির ডোজ লাগতো, সেটা যদি সাইজ ছোট হয়ে যায় তাহলে রেডিওথেরাপির পরিমাণও কম লাগবে, কেমোথেরাপির ডোজও কম লাগবে। তাহলে অল্প ওষুধে আমি বেশি কাজ করতে পারবে। টিউমার সেলের সেন্সিটিভিটি বাড়বে, টিউমার সেলের সেন্সিটিভিটি বাড়বে, ইফেক্টিভ সেন্সিটিভিটি বাড়বে, সেলের কার্যকারিতা কমবে কিন্তু ট্রিটমেন্টের সেন্সিটিভিটি বাড়বে। তাহলে ডাউন স্টেজিংয়ের এইগুলো উপকারিতাগুলো, তাহলে সেলের সেন্সিটিভিটি বাড়বে, ভাস্কুলারিটি কমে যাবে, সাইজ ছোট হবে। এবং এইগুলো করার জন্য আমাদের উপকারিতা হলো, একটা ডাউন স্টেজিং হলো, একটা ইট ইজ মোর প্রিফারেবল ফর সার্জিক্যাল রিমুভাল। সার্জিক্যাল রিমুভাল করার জন্য এটা মোর প্রিফারেবল হবে বা সুবিধা হবে, কমপ্লিকেশন কম হবে। তাহলে আমি নিউ অ্যাডজুভেন্ট সম্বন্ধে আমি কিন্তু অনেক কথা একসাথে বলে যাচ্ছি, হ্যাঁ, যখনই যেটা আসছে ইম্পর্টেন্ট কথাগুলো বলে যাচ্ছি। দিস ইজ অল অ্যাবাউট নিউ অ্যাডজুভেন্ট থেরাপি। আচ্ছা, এরপরে ব্রেস্ট কার্সিনোমা নিয়ে বলছিলাম। ব্রেস্ট কার্সিনোমা আর কি ছিল? অ্যাডভান্স ব্রেস্ট কার্সিনোমা যে বলে গেলাম। অ্যাডভান্স ব্রেস্ট কার্সিনোমার চিকিৎসা কি? অ্যাডভান্স ম্যানেজমেন্টের মধ্যে তোমরা বলো আগে নিউ অ্যাডজুভেন্ট দেবো, তারপরে ডাউন স্টেজিং করে আমি কিউরেটিভ সার্জারি করবো, হয়ে গেল। তাহলে ব্রেস্ট ক্যান্সারে আমরা কি অপারেশন করি? ব্রেস্ট ক্যান্সারে অপারেশন করি আমরা, তোমরা বলবা 3 ধরনের অপারেশন করবো। একটা হচ্ছে সিম্পল ম্যাস্টেকটমি, হ্যাঁ, একটা ম্যাস্টেকটমি উইথ অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স, আর একটা হচ্ছে রেডিক্যাল ম্যাস্টেকটমি। 3 ধরনের অপারেশন। এর মধ্যে সব থেকে কমন করা হয় কোনটা? ম্যাস্টেকটমি উইথ অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স। তাহলে 3, সিম্পল ম্যাস্টেকটমি, ম্যাস্টেকটমি উইথ অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স, আর একটা হচ্ছে রেডিক্যাল ম্যাস্টেকটমি। রেডিক্যাল ম্যাস্টেকটমি আজকাল রেডিক্যাল সার্জারি কম করা হয়, এখন ব্রেস্ট কনজার্ভিং সার্জারির কথা বেশি চিন্তা করা হচ্ছে। আচ্ছা, এখানে তোমাকে জিজ্ঞাসা করো, আমি টেকনিক্যাল পার্টে যাব না, এটা তোমাদের অনেক ভালো করে পড়িয়েছেন মোজাম্মেল স্যার, আমি এত বেশি জানিও না, সত্যি কথা যেটা, বেশি আমি তোমাদের বলতেও পারবো না, তবে তোমাদের পাশ করার জন্য যেটুকুন দরকার সেটুকুন সম্বন্ধে আমি বলতে পারবো, উত্তর দিতে পারবো। আচ্ছা, এবার কথা হলো যে কি ইনসিশন দিই আমরা, এটা জিজ্ঞাসা করো। ব্রেস্টের ম্যালিগন্যান্সিতে আমরা কি ইনসিশন দিই? অপারেশন আমরা যাই করি না কেন, ম্যাস্টেকটমি করতে গেলে আমরা ব্রেস্ট কনজার্ভিং সার্জারি সম্বন্ধে আমরা তোমাকে বলবো না এখন, এটা তোমাদের জানার দরকার নাই। আমরা ইনসিশন দেই হচ্ছে ইলিপ্টিক্যাল ইনসিশন, একটা ইলিপ্টিক্যাল ইনসিশন দেই। দিস ইনসিশন অলওয়েজ ইনক্লুড নিপিল অ্যান্ড অ্যারিওলা। তার মানে আমরা ইলিপ্টিক্যাল ইনসিশনের মাঝখানে কিছু জিনিস ফেলে দেই, তার সঙ্গে থাকে নিপিল, অ্যারিওলা অ্যান্ড সারাউন্ডিং স্কিন। নিপিল অ্যান্ড অ্যারিওলা আমরা সবসময় ফেলে দিই ম্যাস্টেকটমিতে। আর ব্রেস্ট কনজার্ভিং সার্জারির একটা উদ্দেশ্য হলো ব্রেস্ট আমরা ফেলবো কিন্তু নিপিল আর অ্যারিওলাটা আমরা ফেলি না। নিপিল অ্যারিওলাটা আমরা রেখে দেই যাতে পরবর্তীতে ব্রেস্ট রিকনস্ট্রাকশন করা যায়। এটা এখন ওয়ার্ল্ড ওয়াইড প্র্যাকটিস হচ্ছে। নিপিল এবং অ্যারিওলাটাও রিকনস্ট্রাক্ট করা যায়, কিন্তু এটা রেখে দিলে ইস কসমেটিক রেজাল্ট অনেক বেশি ভালো, বা অপারেশন অনেক ইজিয়ার, রিকনস্ট্রাকশন অনেক ইজিয়ার। এটা তোমাদের জানার দরকার নাই। ইনসিশনে কি কি জিনিস আমরা ফেলে দিই এটা আসবে। ইলিপ্টিক্যাল ইনসিশনের মধ্যে আমরা নিপিল, অ্যারিওলা অ্যান্ড সারাউন্ডিং স্কিন ইন কন্টিনিউটি উইথ দ্য টিউমার, একবারে টিউমারের সাথে, এটা আমরা টিউমারের থেকে আলাদা করি না, একবারে টিউমার ম্যাসের সাথে স্কিন, nipple, areola, skin and the whole breast
ওই জায়গার হোল ব্রেস্ট আমরা ফেলে দিই, হ্যাঁ, পুরো ব্রেস্টটাকে আমরা ফেলে দিই, তাহলে ব্রেস্ট টিস্যুটাকে আমরা ফেলে দিই। তাহলে দিস ইজ সিম্পল ম্যাস্টিওটমি। ইনসিশনটা হচ্ছে ইলিপ্টিক্যাল ইনসিশন। আচ্ছা, এর পরের কোশ্চেন কি আছে? আমার কাছে তো চলে গেল, এখন আমি দেখবো কিভাবে কোশ্চেন। আচ্ছা, হ্যাঁ, না বাদ দেবো কেন? কোশ্চেন আছে, তোর মোবাইলটাই তো আছে, দেখি আসবে, ওই সাইট ওপেন করলেই আসবে, ওকে দেওয়া আছে কোশ্চেন। দেখো, আমার কম্পিউটার ইয়ে হয়ে গেছে তো কোশ্চেনগুলো আমার সামনে নাই, আমি বলছি আর বেশি কোশ্চেন নাই। এরপরে কি কোশ্চেন আছে এটা আমাকে দেখতে হবে। নেট মিলি না, আমি তো এটাতে বেরোতেও পারবো না, না এটা তো মাইনাস করা যায় না, না কারেন্ট চলে গেছে না। আচ্ছা, এর পরের কি কোশ্চেন আছে তোমরা একজন একটু ইয়ে করো তো, আমাকে হিন্টস দাও কোন ডিজিজের উপরে কোশ্চেন আছে, কারণ আমার সামনে কোশ্চেন নাই। এরপরে কি কোশ্চেন আছে একজন হিন্টস দাও তো, কি কোশ্চেন আছে এরপরের কোশ্চেনটা কি আছে? ব্রেস্ট এর অনেকগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা আচ্ছা, মনে পড়ছে আমার, কয়েকটা আমি আলোচনা করি। নেক সোয়েলিং আছে তোমাদের এখানে, যে কোশ্চেন আছে সেগুলো আগে বলি। নেক সোয়েলিং একটা কোশ্চেন আছে, পদার্থের দু তিনটা প্রশ্ন পড়ে। মিড লাইন নেক সোয়েলিং, মিড লাইন নেক সোয়েলিং হয় এরকম কয়েকগুলো। নেক সোয়েলিং থেকে কিন্তু অনেক কোশ্চেন জিজ্ঞাসা করা হবে। কেন? নেক সোয়েলিং তোমাদের শর্ট কেস হিসাবে কোনো না কোনোটা থাকবে। এবার এখানে যে কোশ্চেনটা ছিল একটা কিসে, সেটা হলো মিড লাইন নেক সোয়েলিং। খুব সিম্পল, তোমরা কমনগুলো বলবো। অনেক নেক সোয়েলিং আছে, নেক সোয়েলিং আমি বিভিন্ন সময় পড়াই। নেক সোয়েলিং উপর থেকে যদি আমি নিচের দিকে যাই, নেক সোয়েলিং কি কি পাবো? মিড লাইন সাব মেন্টাল লিম্ফ অ্যাডেনোপ্যাথি, উপর থেকে সাব মেন্টাল লিম্ফ অ্যাডেনোপ্যাথি। তারপরে থাইরোগ্লোসাল সিস্ট, আমি খালি সোয়েলিং বলছি, আমি সলিড সিস্টিক বলছি না। তারপর ডারময়েড সিস্ট, এরপর আসবে থাইরয়েড সোয়েলিং। মিড লাইনে থাইরয়েডের কোন সোয়েলিং আসবে? মিড লাইন হলে থাইরয়েডের কোন পার্টটা আসবে? ইথমাস অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড যদি হয়, তার সেখানে যদি কোনো সোয়েলিং থাকে সেটা মিড লাইনে হবে। কোশ্চেনটা ছিল মিড লাইন নেক সোয়েলিং। আচ্ছা, লাস্টে হচ্ছে নিচে আর একটা সোয়েলিং হতে পারে, সেটা হচ্ছে সুপ্রাস্টার্নাল লিম্ফ্যাডেনোপ্যাথি, এটা হতে পারে। এর বাদে স্কিনে আরো কতগুলো সোয়েলিং হতে পারে, যেমন সেবাসিয়াস সিস্ট হতে পারে, এখানে লাইপোমা হতে পারে, সেগুলো হতে পারে এগুলো। কিন্তু এই কয়টা বললাম এটা মিড লাইন নেক সোয়েলিং, উপর থেকে নিচের দিকে। তাহলে সাবমেন্টাল লিম্ফ্যাডেনোপ্যাথি, থাইরোগ্লোসাল সিস্ট, ডারময়েড, তারপর থাইরয়েড সোয়েলিং। থাইরয়েড সোয়েলিং সলিড হতে পারে, সিস্টিক হতে পারে, বাট সবগুলো মিড লাইন যেগুলো আসবে ইথমাস থেকে আসবে। আর একটা হলো সুপ্রাস্টার্নাল নসে, সুপ্রাস্টার্নাল লিম্ফ্যাডেনোপ্যাথি, এটা অকেশনালি থাকে, সবসময় থাকে না। তাহলে দিস ইজ দ্য মিড লাইন নেক সোয়েলিং। এর সঙ্গে একটা কোশ্চেন আছে, সেটা হলো যে ডায়াগনোসিস অফ সিস্টিক হাইগ্রোমা, এটা কিন্তু মিড লাইন সোয়েলিং না। আচ্ছা, আরেকটা কোশ্চেনের সঙ্গে একটা কোশ্চেন আছে থাইরোগ্লোসাল সিস্ট, হাউ উই ক্লিনিক্যালি ডায়াগনোস থাইরোগ্লোসাল সিস্ট, এটা একটু বলে নেই। থাইরোগ্লোসাল সিস্ট আমি তোমাদের আগেও বলেছি, পরিষ্কার কথা বলবা, থাইরোগ্লোসাল সিস্ট ডায়াগনোসিসে কোনো উল্টোপাল্টা কথাবার্তা বলবা না। সেটা কি? মিড লাইন anterior cystic neck swelling which moves with deglutition and moves upward with protrusion of the tongue। এর কোনো শব্দ বাদ দেওয়া যাবে না, এর কোনোটা বাদ দিলে তোমাকে কোশ্চেন করা হবে, এক্সপ্লেন করতে বলা হবে। তাহলে মিড লাইন অ্যান্টেরিয়ার, মিড লাইন কিন্তু পোস্টেরিয়র একটা আছে। মিড লাইন অ্যান্টেরিয়ার সিস্টিক নেক সোয়েলিং হুইচ মুভস উইথ ডিগ্লুটেশন অ্যান্ড মুভস আপওয়ার্ড উইথ প্রোট্রুশন অফ দ্য টাং। এটা বললে কমপ্লিট হয়ে গেল থাইরোগ্লোসাল সিস্ট বলা। এবার তুমি সিস্টিক কিভাবে বুঝলে? তাহলে সেই সোয়েলিংটা ফ্লাকচুয়েশন টেস্ট পজিটিভ। এটা মুভস আপওয়ার্ড কেন হবে?
বলে এই সোয়েলিংটা কি ডিপ ফাসা দিয়ে, নেকের ডিপ ফাসা যেটা আছে সেই ডিপ ফাসা অফ দ্য নেক দিয়ে এটা কিসের সঙ্গে ফিক্স থাকে? ট্রাকিয়ার সঙ্গে ফিক্স থাকে। ট্রাকিয়া বা কার্টিলেজের সঙ্গে, রেসপিরেটরি কার্টিলেজের সঙ্গে, বলে ক্রিকয়েড কার্টিলেজের, সরি থাইরয়েড কার্টিলেজের সঙ্গে এটা ফিক্স থাকে, বা রেসপিরেটরি কার্টিলেজের সঙ্গে এটা ডিপ ফাসা দিয়ে ফিক্স থাকে। সেই জন্যে এটা যখন মুভ করে, এই ট্রাকিয়া যখন মুভ করে তখন এই সোয়েলিংটাও এর সাথে মুভ করবে। আচ্ছা, এটা একটা। মুভস আপওয়ার্ড কেন? মুভস উইথ, এটা প্রথমে মুভস উইথ সোয়ালোয়িং এর সঙ্গে এই কারণে মুভ করে, কারণ এটা ইনভেস্টেড বাই দ্য ডিপ ফাসা অফ দ্য নেক, স্পেশাল ডিস্ট্রিবিউশন অফ দ্য ডিপ ফাসা অফ দ্য নেক। আর আপওয়ার্ড কেন মুভ করবে? উইথ প্রোট্রুশন অফ দ্য টাং, কারণ টাঙ্গের প্রোট্রুশনের জন্যই কোন মাসেলটা দায়ী। টাঙ্গের মুভমেন্টে মাসেলগুলো কিন্তু জানতে হয়। প্রোট্রুশন কোনটা দিয়ে করে, রিট্রাকশন কোনটা করে, এলিভেশন কোনটা দিয়ে করে, ডিপ্রেশন কোনটা দিয়ে করে। টাঙ্গে প্রোট্রুশন করবে হচ্ছে কোন মাসেল দিয়ে? হাইওগ্লোসাস মাসেল দিয়ে, হাইওগ্লোসাস মাসেল দিয়ে। রিট্রাকশন করবে কোন মাসেল দিয়ে? মানে পিছন দিকে টেনে নেবে কোন মাসেল দিয়ে? পিছন দিকে টেনে নেবে কোন মাসেলে? স্টাইলোগ্লোসাস মাসেল দিয়ে। হ্যাঁ, স্টাইলয়েড প্রসেসে স্টাইলোগ্লোসাস মাসেল দিয়ে। উপরের দিকে টাংটা উঠাবে কি দিয়ে? প্যালাটোগ্লোসাস মাসেল দিয়ে। প্যালেটের সঙ্গে, মাসেলের নাম দেখেই বোঝা যাচ্ছে উপরের দিকে টান দেবে। আর ডিপ্রেস করবে কিভাবে? জেনিওগ্লোসাস মাসেল দিয়ে। জেনিও মানে আছে ম্যান্ডিবেলের সঙ্গে যে মাসেলটা লাগানো, সেটা নিচেই নামাবে। হাইওগ্লোসাস সামনে নিয়ে আসবে, স্টাইলোগ্লোসাস দিয়ে পিছনের দিকে টান দেবে। আর প্যালেটের সাথে যেটা আছে উপরের দিকে টেনে তুলবে। টাঙ্গের মাসেল হয়ে গেল। বুঝে পড়লে পারে, কঠিন কিছু না। তাহলে হাইওগ্লোসাস মাসেলটা প্রোট্রুশন করে টাংকে, একই সঙ্গে হাইওগ্লোসাস মাসেলটা হচ্ছে এলিভেট করে হাইওয়েড বোনকে। হাইওয়েড বোন তো না, হাইওয়েড কার্টিলেজকে। আর থাইরোগ্লোসাল সিস্টা এই হাইওয়েড কার্টিলেজ এর সঙ্গে ফিক্স থাকে ডিউ টু ডেভেলপমেন্ট, সেম সেগমেন্টাল ডেভেলপমেন্ট থেকে। এরা একই জায়গার থেকে ডেভেলপ করে, সেই জন্যে এটা থাইরোগ্লোসাল সিস্টা সেন্ট্রাম অফ দ্য হাইওয়েড কার্টিলেজ। হাইওয়েড কার্টিলেজের সেন্ট্রাম অফ দ্য হাইওয়েড বা বডি অফ দ্য হাইওয়েড কার্টিলেজের সঙ্গে ফিক্স থাকে। সুতরাং হাইওয়েড কার্টিলেজ যখন এলিভেট করবে, সিস্টাও সাথে এলিভেট করবে ডিউ টু দ্য প্রোট্রুশন অফ দ্য টাং। ক্লিয়ার? এইবার এই হাইওয়েডের কথাটা আরো কাজে লাগবে। এই জিজ্ঞাসা করা হবে থাইরোগ্লোসাল সিস্টের চিকিৎসা কি? এই অপারেশনটার নাম জানা থাকবে, সিস্ট ট্রাঙ্ক অপারেশন। এই সিস্ট ট্রাঙ্ক অপারেশনের বিশেষত্বটা কি, অন্য সিস্ট থেকে আলাদা কি? এখানে শুধু সিস্টটাকে কাটা হয় না, সিস্টের সাথে এই সেন্ট্রাম অফ দ্য হাইওয়েড বোন বা বডি অফ দ্য হাইওয়েড বোন একই সঙ্গে সিস্টের সঙ্গে কেটে বাদ দেওয়া হয়। তাহলে এটাকে বলে সিস্ট ট্রাঙ্ক অপারেশন। তাহলে এখানে ইনসিশন দেওয়া হয়, ইলিপ্টিক্যাল ইনসিশন বা ট্রান্সভার্স ইলিপ্টিক্যাল ইনসিশন দেওয়া হয় নেকে, দিয়ে সিস্টের সঙ্গে হাইওয়েড বোন একই সঙ্গে ইন কন্টিনিউটি কেটে বাদ দেওয়া হয়, এবং এটাকে বলা হয় সিস্ট ট্রাঙ্ক অপারেশন। তাহলে আমরা বললাম থাইরোগ্লোসাল সিস্ট সম্বন্ধে বললাম। থাইরোগ্লোসাল সিস্টের অপারেশন না করলে কি কমপ্লিকেশন হয়, অপারেশন করলে কি কমপ্লিকেশন হয়? অপারেশন করলে কমপ্লিকেশনের ঝুঁকি হচ্ছে ইনএডুকুয়েট এক্সিশন যদি হয়, অথবা ওই হাইওয়েড বোন যদি তুমি এক্সারসাইজ না করো, তাহলে রিকারেন্স অফ দ্য ফিস্টুলা, রিকারেন্স অফ দ্য সিস্ট, থাইরোগ্লোসাল সিস্ট অথবা থাইরোগ্লোসাল সাইনাস অর ফিস্টুলা হওয়ার ঝুঁকি থাকবে। রিকারেন্স হওয়ার ঝুঁকি থাকবে, অথবা থাইরোগ্লোসাল ফিস্টুলা অর থাইরোগ্লোসাল সাইনাস হওয়ার রিস্ক বেশি থাকবে।
আর অপারেশন না করলে কি কমপ্লিকেশন হতে পারে, একটা সিস্টে যা যা কমপ্লিকেশন হয় এখানে তা হবে। কি হবে? ইনফেকশন হতে পারে, অ্যাবসেস ফর্মেশন হতে পারে, আলসারেশন হতে পারে, সাইনাস হতে পারে, ফিস্টুলা হতে পারে, নিওপ্লাজম হতে পারে, ক্যালসিফিকেশন হতে পারে। এই সবগুলো কমপ্লিকেশন যে কোনো সিস্টে হতে পারে, এখানেও হতে পারে। তাহলে আমি থাইরোগ্লোসাল সিস্ট বলা হয়ে গেল। এবার বলছিলাম আর একটা হলো, একইভাবে ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে হবে সিস্টিক হাইগ্রোমা। সিস্টিক হাইগ্রোমাটা কোথায় হয়? এটা হচ্ছে পোস্টেরিয়র ট্রাঙ্গেল অফ দ্য নেকে। নেকে যখন হয়, এটা নেক ছাড়াও কিন্তু আরও জায়গা হতে পারে। সেটা নেক ছাড়া আর কোথায় হতে পারে? বডিতে যেখানে যেখানে ডেভেলপমেন্টালি লিম্ফেটিক স্যাক তৈরি হয়, ডেভেলপমেন্টালি বডিতে ডেভেলপমেন্টালি সব লিম্ফেটিক স্যাক থাকে বডিতে। ইউজুয়ালি 4টা লিম্ফেটিক স্যাক থাকে ডেভেলপমেন্টালি। সেই 4টা লিম্ফেটিক স্যাক কি কি? একটা হচ্ছে জগুলার লিম্ফেটিক স্যাক, একটা মিডিস্টিনাল লিম্ফেটিক স্যাক, একটা হচ্ছে মিডিস্টিনাল লিম্ফেটিক স্যাক, একটা হচ্ছে অ্যাক্সিলারি লিম্ফেটিক স্যাক, একটা ইনগুইনাল লিম্ফেটিক স্যাক। 4টা লিম্ফেটিক স্যাক থাকে বডিতে। সুতরাং এই 4 জায়গায় অনেক সময় বলা হয় একটা মেজেন্টারিক লিম্ফেটিক স্যাক অনেক সময় হতে পারে, এটা হতে পারে, নাও হতে পারে। তাহলে এইসব এই জায়গায় যেগুলো সিস্টিক হাইগ্রোমা হওয়ার ঝুঁকি থাকবে। নেকে যেটা হয় জগুলার লিম্ফেটিক স্যাক থেকে। আচ্ছা, হোয়াট ইজ সিস্টিক হাইগ্রোমা আর হোয়াট ইজ দ্য বেসিক প্যাথোলজি অফ দ্য সিস্টিক হাইগ্রোমা, এটা বলতে হবে। সিস্টিক হাইগ্রোমা কি? সিস্টিক হাইগ্রোমা হচ্ছে এটা সিস্টিক লিম্ফ্যাঞ্জিওমা। এটা এক ধরনের লিম্ফ্যাঞ্জিওমা যেটা সিস্টিক ইন নেচার। সিস্টিক লিম্ফ্যাঞ্জিওমা দ্যাট কি আছে এর, কি আছে এর অ্যাফারেন্ট কালেকশন সিস্টেম আছে, বাট ইভাকুয়েশন নেই। অ্যাফারেন্ট কানেকশন আছে কিন্তু ইফারেন্ট কানেকশন নাই। তার মানে কি, এর মধ্যে এসে লিম্ফেটিক পৌঁছাতে পারে কিন্তু এর থেকে বেরোতে পারে না। অ্যাফারেন্ট কানেকশন আছে, অ্যাফারেন্ট আসতে পারে, যেতে পারে না, এখান থেকে যেতে পারে না। ইট ডিটাচ ফ্রম দ্য আদার পার্ট অফ দ্য লিম্ফেটিক ড্রেনেজ সিস্টেম। তাহলে এটা সিস্টিক লিম্ফ্যাঞ্জিওমা, যার অ্যাফারেন্ট কানেকশন আছে কিন্তু ইফারেন্ট ড্রেনেজ সিস্টেম ইজ অ্যাবসেন্ট। দিস ইজ সিস্টিক হাইগ্রোমা। ক্লিনিক্যালি কিভাবে আমরা ডায়াগনোসিস করব? পোস্টেরিয়র ট্রাঙ্গেলে যদি একটা সোয়েলিং থাকে, যে সোয়েলিংটা ইজ সিস্টিক এবং যে সোয়েলিংটার ট্রান্সইলুমিনেশন টেস্ট ব্রিলিয়ান্টলি পজিটিভ, এই কয়টা কথা বলতে হবে। পোস্টেরিয়র ট্রাঙ্গেলে a swelling, a subcutaneous swelling in the posterior triangle which is cystic in nature and ট্রান্সইলুমিনেশন টেস্ট শুধু পজিটিভ বললে হবে না, ব্রিলিয়ান্টলি পজিটিভ। এই ব্রিলিয়ান্টলি পজিটিভ ট্রান্সইলুমিনেশন টেস্ট আর কি প্যাথোলজিতে হয়? ব্রিলিয়ান্টলি আমি সব বলে যাচ্ছি, এইগুলোই পরীক্ষায় জিজ্ঞাসা করা হবে, আর কিছু না। ব্রিলিয়ান্টলি পজিটিভ ট্রান্সইলুমিনেশন টেস্ট হয় আরও দুটো প্যাথোলজিতে, বলতে হবে। একটা হলো এই একটা সিস্টিক হাইগ্রোমা, একটা আরেকটা হচ্ছে ম্যানিনগোসিল, আরেকটা হচ্ছে র্যানুলা। র্যানুলা, এই 3টা ভুললে হবে না। কোনো কোনো বইতে হাইড্রোসিল কথা লেখা আছে, হাইড্রোসিল কিন্তু ইজ নট ব্রিলিয়ান্টলি পজিটিভ। অনলি ইন নিওনেট অ্যান্ড ইনফ্যান্টে ব্রিলিয়ান্টলি পজিটিভ হয়, অ্যাডাল্টে কিন্তু হয় না। ইট ইজ নট এ গুড অ্যান্সার। সুতরাং গাইডে এটা থাকলে বাদ দিয়ে যাওয়া, এটা বলবা না। তাহলে কি কি বললাম? ব্রিলিয়ান্টলি পজিটিভ হয় 3টা সিস্টে, একটা হলো সিস্টিক হাইগ্রোমা, একটা হলো ম্যানিনগোসিল বা এনকেফালোসিল, সব একই, আরেকটা হচ্ছে র্যানুলা। আরেকটা জিনিস বলে রাখি, মিডলাইন সিস্টিক সোয়েলিং এর সিস্টিক নেক সোয়েলিং এর মধ্যে কোনো কোনো বইতে প্লাঞ্জিং র্যানুলার কথা লেখা আছে। ইট ইজ নট কারেক্ট। প্লাঞ্জিং র্যানুলা, ইট ইজ নট কারেক্ট। কেন কারেক্ট না? র্যানুলা কি জিনিস? র্যানুলা হচ্ছে রিটেনশন সিস্ট অফ দ্য সাবলিঙ্গুয়াল স্যালাইভারি গ্ল্যান্ড। রিটেনশন সিস্ট অফ দ্য সাবলিঙ্গুয়াল স্যালাইভারি গ্ল্যান্ড। সাবলিঙ্গুয়াল স্যালাইভারি গ্ল্যান্ড থাকে দুটো, বাইল্যাটারাল।
বডির কোনো বাইল্যাটারাল সোয়েলিং মিড লাইন হয় না। এটা দেখতে মনে হয় মিড লাইন, ইট ইজ নট মিড লাইন। প্লাঞ্জিং মানে কি, এই র্যানুলাটা এত বড় হয়েছে যে এত প্রেসারে আছে যে এটা ফ্লোর অফ দ্য মাউথের মাসেলের ভিতর দিয়ে ফুটো হয়ে বাইরে সাবকুটানিয়াসলি চলে এসছে। নর্মালি র্যানুলা নেকে আসার কথা না, এটা ফ্লোর অফ দ্য মাউথ বিলো দ্য টাং বা আন্ডার সারফেস অফ দ্য টাঙ্গে এটা থাকে। টাং উল্টালে দেখা যায়, কিন্তু এটা এমন বড় যদি হয় প্রেসারে, প্লাঞ্জিং মানে হচ্ছে ওই যে সিরিঞ্জের যে প্রেসার প্লাঞ্জার ভিতরে যেটা থাকে ওই প্রেসার দিয়ে এটা পিয়ার্স করে মাসেলকে স্প্লিট করে বাইরে চলে আসবে। এটা অলওয়েজ ল্যাটারাল সোয়েলিং, ইট ইজ নট মিড লাইন সোয়েলিং। এটা কারেকশন করে দিলাম। কিন্তু কোনো কোনো গাইড বইতে এটাকে মিড লাইন সোয়েলিং দেওয়া আছে, কোনো কোনো টিচারও তোমাদের পড়াতে পারে, ইট ইজ নট কারেক্ট। বাইল্যাটারাল কোনো সোয়েলিং মিড লাইন হয় না, বা অর্গানের সোয়েলিং মিড লাইন হয় না। আচ্ছা, এরপরে কি ছিল, তাহলে আমি ইম্পর্ট্যান্ট দুটো কথা বলে গেলাম এখানে, যে আচ্ছা সিস্টিক হাইগ্রোমা হচ্ছে আলাদা জিনিস। হ্যাঁ, এটা অলওয়েজ মাল্টি লোকুলার হয় সিস্টিক হাইগ্রোমা। এটা তোমাকে না জিজ্ঞাসা করে বলতে যেও না, এটা আঙ্গুরের মতো, সবগুলোর মধ্যে আবার ইন্টার কমিউনিকেশন থাকে। হ্যাঁ, সবগুলো মিলে একটা বড় সিস্ট তৈরি করে। এর মধ্যে আঙ্গুরের মতো অনেকগুলো সিস্ট থাকে, কয়েক হাজারও থাকতে পারে, কিন্তু ফিলিং ইজ সিস্টিক। আচ্ছা, এটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন যেটা আমি ভুলে যাচ্ছিলাম। হ্যাঁ, ভেরি গুড। হোয়াট ইজ হিমোথ্রাক্স, হোয়াট ইজ মেসিভ হিমোথ্রাক্স, অনেক ইম্পর্ট্যান্ট কথা আছে। এটা বোধহয় তোমাদের এবার পড়ানো হয় নাই। চেস্ট ইঞ্জুরি, কারণ প্রশান্ত স্যার নাই, তোমাদের বোধহয় পড়ানো হয় নাই, আর হয়তো হবেও না, কিন্তু কোশ্চেন থাকে এখান থেকে, খুব ইম্পর্ট্যান্ট কথা এখানে। হিমোথোরাক্স, এটা বলে না হয় আজকে শেষ করব। আচ্ছা, হিমোথোরাক্স হচ্ছে, হোয়াট ইজ হিমোথোরাক্স? কালেকশন অফ ব্লাড বিটুইন দ্য চেস্ট ওয়াল অ্যান্ড লাং, বিটুইন দ্য চেস্ট ওয়াল অ্যান্ড লাং, এর মাঝখানে যদি ব্লাড কালেকশন হয় সেটা বলি হিমোথোরাক্স। এর সঙ্গে একটা কোশ্চেন আছে, কজেস অফ হিমোথোরাক্স। হিমোথোরাক্সের কজ, সার্জনরা সার্জিক্যাল কজগুলোই বেশি জানতে চায়। এই কজটা কিন্তু অনেক বইতে লেখাই নাই, ওই মানে কজের লাইনে সিরিয়ালের মধ্যে নাই, ওই ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে। এক নাম্বারই হচ্ছে ট্রমেটিক, ট্রমা। সেই ট্রমাগুলো কি হতে পারে? পেনেট্রেটিং ইঞ্জুরি, চেস্ট ওয়াল ইঞ্জুরি, যে কোনো চেস্ট ওয়ালে আধার যে কোনো ইঞ্জুরি, সেটা ব্লান্ট ইঞ্জুরি হতে পারে, রিব ইঞ্জুরি, লাং ইঞ্জুরি, যে কোনো জায়গার থেকে হতে পারে। এই হিমোথোরাক্স ট্রমেটিক। পেনেট্রেটিং ইঞ্জুরি, সেটা স্টাব ইঞ্জুরি হতে পারে, গানশট ইঞ্জুরি হতে পারে, যে কোনো ইঞ্জুরির জন্য হতে পারে। ব্লান্ট ইঞ্জুরির জন্য ওয়ালে হেমোরেজ হয়ে হতে পারে, রিব ইঞ্জুরি হয়ে যেতে পারে, আর ভিতরে লাংস ইঞ্জুরি হয়ে হতে পারে, ইউজুয়ালি ইসোফেগাস ইঞ্জুরি হয়ে হতে পারে। হ্যাঁ, সুতরাং পোস্ট অপারেটিভলি হতে পারে, যে কোনো অপারেশনের পরে হতে পারে, এটাও তো ট্রমা। তাহলে ট্রমেটিক কজটা হলো সার্জারি সার্জনদের জন্য বেশি ইম্পর্টেন্ট। পোস্ট ট্রমেটিক, সেটা অ্যাক্সিডেন্টালি হোক, সেটা ইন্টেনশনালি হোক, সেটা আয়াট্রোজেনই হোক, যেভাবেই হোক না কেন, ট্রমেটিক। আর কি কি কারণে হতে পারে? হিমোথোরাক্স বলে যাও, প্রথম নিওপ্লাস্টিক হতে পারে, মানে যে কোনো নিওপ্লাজম হলে হতে পারে লাংসে। তারপর হতে পারে ইনফেকশনের জন্য হতে পারে, কিছু টিউবারক্লোসিসের জন্য হতে পারে, স্কেমিয়ার জন্য হতে পারে, যেমন লাংসে প্যারেনকাইমাল ইনফারাকশনের জন্য হতে পারে, লাংসের পালমোনারি ইনফারাকশনের জন্য হতে পারে। তখন অনেক কজ আছে, তুমি যতগুলো বলে পারো। ওটা আমার কাছে লেস গুরুত্বপূর্ণ, আমার কাছে গুরুত্বপূর্ণ হলো সার্জিক্যাল কজগুলো, পোস্ট ট্রমেটিক কজগুলো। আচ্ছা, তাহলে এবার হিমোথোরাক্স বললাম। হিমোথোরাক্সের সঙ্গে যেটা পাশাপাশি জানতে পারি, ম্যাসিভ হিমোথোরাক্স, ইম্পর্টেন্ট জানতে হবে। ম্যাসিভ হিমোথোরাক্স, চেস্ট ইঞ্জুরির বেসিক কথাবার্তা। ম্যাসিভ হিমোথোরাক্স কি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একটু সময় নিয়ে গেলে পারো, এটা জেনে নাও, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ, কেউ পড়াবে না। ম্যাসিভ হিমোথোরাক্সের একটা ডেফিনেশন আছে, সেটা হচ্ছে যে আমরা যে ইমিডিয়েট কালেকশন
হ্যাঁ, বা ইমিডিয়েট কালেকশন অফ 1 লিটার অর মোর, এই অ্যামাউন্টটা কিন্তু অনেক বইতে ডিফারেন্ট আছে। কোনো বইতে 1.5 লিটার আছে, কোনো বইতে 2 লিটার আছে, কিন্তু রিসেন্ট কন্টাক্ট ইয়ে কিন্তু 1 লিটার। কারণ 1 লিটারের বা তার বেশি ব্লাড গেলে ট্রান্সফিউশন দিতে হবে। যখনই ট্রান্সফিউশন দিতে হবে ডেফিনেটলি ম্যাসিভ হিমোরেজ। তোরা বইতে মিলাই দেখো, কোনো বইতে 2 লিটার আছে, কোনো বইতে 1.5 লিটার আছে, কিন্তু রিসেন্ট কনসেপ্ট হচ্ছে 1 লিটার। 1 লিটার অর মোর ইমিডিয়েট কালেকশন অফ ব্লাড যদি হয় ইন দা হিমোথরাক্স হিসাবে কালেকশন হয়, অথবা থরাকোস্টমি মানে ড্রেন টিউব দেওয়ার পর যদি 200 ml পার আওয়ার ফর 4 আওয়ার, তার মানে কি হলো, প্রতি ঘন্টায় 200 ml করে যদি ব্লাড আসে এবং 4 ঘন্টা আসে, অ্যাটলিস্ট 4 ঘন্টা আসে, তখন আমরা তাকে বলবো ম্যাসিভ হিমোথরাক্স। এটা কিন্তু খুব ডেফিনেশনটা ভালো করে বুঝতে হবে। ইমিডিয়েট accumulation of 1 liter or more amount of blood, or continuous evacuation of 200 ml per hour for at least কম করে হলো 4 ঘন্টা, 8টা থ্রাকোস্টমি করার পর যদি এরকম আসে, সেটা আমরা বলবো ম্যাসিভ হিমোথরাক্স। ম্যাসিভ হিমোথরাক্সের চিকিৎসা সিম্পলি বলে যাই, মোস্ট ম্যাসিভ হিমোথরাক্স না, হিমোথরাক্সের চিকিৎসা হচ্ছে মোস্টলি হচ্ছে ওয়েট অ্যান্ড সি, কনজারভেটিভ ট্রিটমেন্ট। মোস্ট অফ দ্য হিমোথরাক্স স্পন্টেনিয়াসলি, এটা অন্য জায়গায় যেমন ব্লিডিং হলে ঠিক হয়ে যায়, এখানেও তাই হয়। কিন্তু ব্লিডিং যদি বেশি হয় তাহলে আমাদের চিকিৎসা লাগবে। কেন চিকিৎসা লাগবে? বেশি ব্লিডিং হলে পারে, আমরা সেটা পরে আসবো কমপ্লিকেশন যখন পাবো। কি চিকিৎসা লাগবে? মাইল্ড ব্লিডিং হলে হিমোথরাক্স, তো একটু ব্লিডিং হলেই সেটা হিমোথরাক্স, কারণ মোস্ট অফ দ্য ক্যাজুয়াল হিমোথরাক্স যেটা হয় স্পন্টেনিয়াসলি ভালো হয়ে যায়, সিমটোমেটিক ট্রিটমেন্টেই ভালো হয়ে যায়। আর যদি হিমোথরাক্স বেশি হয় বা কালেকশন বেশি হয়, সিমটোমেটিক হয়, সেক্ষেত্রে আমাদের কি চিকিৎসা লাগবে? চিকিৎসা হচ্ছে টিউব থরাকোস্টমি। অপারেশনটার নামে যেটা আমরা ওয়াটার সিল ড্রেন দেই, এটা আমরা অনেকেই বলি ওয়াটার সিল ড্রেন। ওয়াটার সিল ড্রেন ইজ নট দ্য অপারেশন। হ্যাঁ, এটা হচ্ছে অন অফ দ্য মেনটেনেন্স প্রসিডিওর। অপারেশনটার নাম হচ্ছে থরাকোস্টমি। ওপেন করলাম থোরাক্সকে এবং সেটাকে মেনটেন করলাম, ওপেনিংটা মেনটেন করলাম। কি দিয়ে মেনটেন করলাম? টিউব দিয়ে। সেই জন্য অপারেশনটার নাম হলো টিউব থরাকোস্টমি। এটা কিন্তু জাফরুল্লাহ স্যার আসলে খুব জিজ্ঞাসা করে, হ্যাঁ, মাইন্ড করে স্যার। অপারেশনটার নাম টিউব থরাকোস্টমি। থরাকোস্টমি করতে হবে। টিউব থরাকোস্টমি আমরাকে মেনটেন করি কিভাবে? ওয়াটার সিল ড্রেনেজের মাধ্যমে। তাহলে এই টিউব থরাকোস্টমি আমরা কোথায় করব? মানে অনেক ইম্পর্টেন্ট কথা এখানে আছে। কখন কোথায় করব? অ্যাঙ্গেল অফ সেফটি, এটা জিজ্ঞাসা করবে। সাইদুল হক সাহেব খুব জিজ্ঞাসা করে, ফায়ার ইজ অ্যাঙ্গেল অফ সেফটি, ওইতে ছবি দেওয়া আছে। অ্যাঙ্গেল অফ সেফটি কিভাবে তৈরি? অ্যাঙ্গেল অফ সেফটি কোথায়? এটা হচ্ছে একটা অ্যানাটমিক্যাল স্পেস যেখানে আমরা টিউব থ্রাকোস্টমি করতে পারি, খুব সেফলি করতে পারি। ইন্টারনাল অর্গান ইনজুরি হওয়ার ঝুঁকি কম, এবং আমাদের যে কোনো জায়গায় আমরা টিউবটাকে প্লেস করতে পারি। সেই জন্য এটাকে আমরাকে বলি অ্যাঙ্গেল অফ সেফটি। এটা কিভাবে তৈরি হয়েছে? অ্যান্টেরিয়রলি হচ্ছে ল্যাটারাল বর্ডার অফ পেক্টোরালিস মেজর। পেক্টোরালি, বইতে ছবি দেখবে একবার, পরিষ্কার হয়ে যাবে। পেক্টোরালিস বর্ডারের মেজরের ল্যাটারাল বর্ডার। পোস্টেরিয়রলি হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য ল্যাটিসিমাস ডরসি। পোস্টেরিয়রলি অনেকে ল্যাটারাল বর্ডারও বলে এটাকে, কোনো বইতে ল্যাটারাল বর্ডারও আছে, একই জিনিস। অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য ল্যাটিসিমাস ডরসি। আর অ্যান্টেরিয়রলি হচ্ছে পোস্টেরিয়র বর্ডার অফ দ্য পেক্টোরালিস মেজর। আর নিচে হচ্ছে ফিফথ ইন্টারকোস্টাল স্পেস। নিপিল থাকে ফিফথ ইন্টারকোস্টাল স্পেস। এই নিপিল বরাবর একটা হরাইজন্টাল লাইন যদি আমরা টানি, তাহলে ইমাজিনারি লাইন টানি, তাহলে এই 3টা লাইনের মাঝখানে যে জায়গাটা, তাকে আমরা বলি অ্যাঙ্গেল অফ সেফটি। এখন আমরা টিউব থ্রাকোস্টমি যে করি, এখানের মধ্যে 3টা স্পেস থাকে, আসে।
আমরা আগে করতাম, আমরা যখন ট্রেনিং করেছি বা স্টুডেন্ট ছিলাম তখন দেখতাম এটা করতো পিছন দিকে করতো, স্ক্যাপুলার লাইন বরাবর করতো। তারপরে আমরা দেখলাম যে যখন ট্রেনিং করি আমরা, তখন আমরা দেখতাম যে এটা মিড অ্যাক্সিলারি লাইনে করতো। এখন এটা অ্যান্টেরিয়ার অ্যাক্সিলারি লাইনে করে। কেন? তুমি যদি স্ক্যাপুলার লাইনে করো, টিউব থ্রাকোস্টমি করো, তাহলে তোমাকে রুগীকে শোয়াতে পারবে না, তার পিঠে বেঁধে যাবে, সে আরামে শুতে পারবে না। আর মিড অ্যাক্সিলারি লাইনে যদি তুমি করো, তাহলে তুমি হাতটাকে সাইডে রাখতে পারবে না। তোমার কতদিন রাখতে হবে তুমি নিশ্চিত না। হাত সাইডে রাখতে গেলে টিউবের মধ্যে বেঁধে যাবে, টিউবের জন্য তুমি হাত রাখতে পারবে না। কিন্তু অ্যান্টেরিয়ার অ্যাক্সিলারি লাইনে যদি আমি রাখি, তাহলে আমার শুতে বসতে কোনোভাবে অসুবিধা নাই। এই জন্য এখন আইডিয়ালি করা হয় অ্যান্টেরিয়ার অ্যাক্সিলারি লাইনে, এই অ্যাঙ্গেল অফ সেফটির মধ্যেই অ্যান্টেরিয়ার অ্যাক্সিলারি লাইন বরাবর। এখন থ্রাকোস্টমি করি আমরা দুটো কারণে, একটা লিকুইড জমা হলে, একটা ইয়ার জমা হলে। ইয়ার জমা মানে আমরা তাকে বলি নিউমোথোরাক্স। আর লিকুইড হতে পারে কি কি? ব্লাড হতে পারে, পাস হতে পারে, ইফিউশন হতে পারে। এখন টিউবের মাথাটা, ভিতরে যে টিউবটা আছে, টিউবের মাথা আমরা কোন দিকে দেব মনে রাখার সুবিধার জন্য, ইয়ার যদি হয় তাহলে আমরা অ্যাপেক্সের দিকে দেব। থ্রাকোস্টমি টিউবের এটা জিজ্ঞাসা করে টিউবের মাথাটা কখন কোন দিকে থাকবে। ইয়ার হলে অ্যাপেক্সের দিকে, আর ফ্লুইড হলে ফ্লোরের দিকে। তার মানে ব্লাড পাস বা অ্যাসাইটিস যদি হয় তাহলে আমরা টিউবের মাথাটা দিব নিচের দিকে, আর ইয়ার হলে দিব অ্যাপেক্সের দিকে। এ দিয়ে মনে রাখবা, ইয়ার হলে অ্যাপেক্সের দিকে, ফ্লুইড হলে ফ্লোরের দিকে। আমি আজকে এইটুকুন মনে হয় শেষ করছি। এখানে আরও কথা আছে, এখানে আমি আরও কিছু ইম্পর্ট্যান্ট কথা বলবো, তোমরা একটু চোখ বোলায় এসো। এই থোরাসিক ইঞ্জুরিতে কিছু জিনিস তোমাকে শিখতে হবে। ডেডলি ডজন, আগের দিনও আমি বলেছি। এর মধ্যে দুটো গ্রুপ আছে, ইমিডিয়েটলি লাইফ থ্রেটেনিং, পোটেনশিয়ালি লাইফ থ্রেটেনিং। ইমিডিয়েটলি লাইফ থ্রেটেনিং রে বলে হচ্ছে ইমিডিয়েটলি লাইফ থ্রেটেনিং, আর পোটেনশিয়ালি লাইফ থ্রেটেনিং হচ্ছে বলে আছে হিডেন সিক্স। আর ইমিডিয়েটলি লাইফ থ্রেটেনিং একটা নাম আছে, কি সিক্স যেন বলে। আচ্ছা, পরের দিন বলবো, একটা বই চোখ বলে এসো, 6টার নাম একদম পরিষ্কার, 6টা নাম মনে রাখলেই হবে। আর এই দুই গ্রুপে একসঙ্গে বলে ডেডলি ডজন। আর এর সঙ্গে আজ যে দুটো তিনটা কোশ্চেন আছে, পরের দিন আমরা আলোচনা করবো, কারণ অনেক কিছু জানতে হবে এখানে। এটারে কি বলে? ইমিডিয়েটলি লাইফ থ্রেটেনিং এর একটা নাম আছে, কি সিক্স। আচ্ছা, আর পোটেনশিয়ালি লাইফ থ্রেটেনিং হচ্ছে হিডেন সিক্স। আচ্ছা, তাহলে তোমাদের কারোর কোনো কোশ্চেন আছে? ব্রেস্ট লাম্পের অ্যাসেসমেন্টে পরের দিন আমরা বলবো। আমি যেগুলো আলোচনা করছি, কিন্তু কোনো রোগ বাদ দিয়ে যাচ্ছি না তোমাদের পরীক্ষার জন্য যা দরকার। হ্যাঁ, এগুলো যদি তোমরা কালেক্ট করো, পরীক্ষার সময় গাইড বই পড়া জরুরি না, কি প্রশ্ন করবা জরুরি না, এইগুলো শুনলে পারেই পরীক্ষার সময় কেন, যে কোনো সময় যদি, এগুলো তো সব সেভ করা আছে, যদি শোনো তোমার সার্জারি পড়া হয়ে যাবে, খালি শুনলে পারেই। একবার শুনলে তো মনে থাকবে না, একাধিকবার শুনলে, একবার শুনলে যদি 1% মনে থাকে, 10% মনে থাকে, দুবার শুনলে এটা 30% মনে থাকবে, তিনবার শুনলে এটা 60% মনে থাকবে, চারবার শুনলে এটা মোর দেন 90% মনে থাকবে। এরকম একই কোশ্চেন বারবার শুনলে পারে। কারণ কোনো কোশ্চেন নাই, ঠিক আছে। ডেডলি ডজন।